এই যে শুনুন, আপনি কি কানে কম শুনেন নাকি? ইচ্ছে করে আমার কথা এড়িয়ে যাচ্ছেন। ফাইলটা টেবিলের উপর রাখতে বলেছি, আপনার হাত কাঁপছে কেন? ম্যাম, আসলে আমি ফাইলটা গুছিয়ে রাখছিলাম। আপনার কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আগে কফিটা এগিয়ে দেই। আপনাকে ভাবতে কে বলেছে? আপনার কাজ শুধু অর্ডার ফলো করা, নিজের বুদ্ধি খরচ করতে যাবেন না একদম। আর শুনুন, কাল থেকে ড্রেস আপ ঠিক করে আসবেন। মনে রাখবেন, এটা কোনো সস্তা বাজার নয়, এটা আমার অফিস। জি ম্যাম, ভুল হয়ে গেছে, আমি পরের বার খেয়াল রাখবো। ঠিক আছে, এখন যান চোখের সামনে থেকে। সরুন, বিরক্ত করবেন না একদম, আমার অনেক কাজ বাকি। আয়ান মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব কাজ করছে। নদী চৌধুরী ফাইল দেখতে দেখতে আর চোখে একবার আয়ানের চলে যাওয়ার দিকে তাকায়। ছেলেটার গায়ের রং আর লম্বা গড়ন এই অফিসের 8-10টা বসের চেয়েও আকর্ষণীয়। নদী নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু বারবার আয়ানের এই মায়াবী চোখের চাহনি তাকে অস্থির করে তুলেছে। অফিসের করিডোর দিয়ে যাওয়ার সময় আয়ানকে দেখে সুমি মুখ টিপে হাসে। সুমি এই অফিসের রিসেপশনিস্ট। সে আয়ানকে বেশ পছন্দ করে, কিন্তু আয়ান সবসময় নিজেকে গুটিয়ে রাখে। অফিসের বড় বড় কর্মকর্তারা যখন নদী ম্যামের সামনে ভয় কাঁপতে থাকে, সেখানে আয়ান একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এটাই নদীকে সব থেকে বেশি অবাক করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে অফিসের সবাই একে একে চলে গেলেও নদী নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎই অফিসের বিদ্যুৎ চলে যায়, পুরো ফ্লোর ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। নদী অন্ধকারে খুব ভয় পায়। সে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করে, ঠিক তখনই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরে। নদী ভয়ে কুঁকড়ে যায়। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু বুঝতে পারছে কেউ একজন তাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে। নদীর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। সে ধস্তাধস্তি করার চেষ্টা করে, কিন্তু লোকটার শক্তির কাছে সে হার মানছে। নদীর কপালে ঘাম জমে যায়। লোকটা নদীর ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলে নদীর শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। লোকটা নদীর কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্ত কেবিনের দরজা খুলে যায় আর টর্চের আলো সরাসরি নদীর মুখের উপরে পড়ে। আয়ান টর্চ হাতে দাঁড়িয়ে আছে। সে দ্রুত গতিতে এগিয়ে আসে। নদীকে ওভাবে পড়ে থাকতে দেখে আয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? আমি নিচে ছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল, তাই ভাবলাম আপনি হয়তো একা আছেন, আপনার জন্য টর্চ নিয়ে এলাম। আয়ান, তুমি এখানে কি করছো? আর এই লোকটা কোথায় গেল যে আমাকে ধরেছিল? নদী ভয়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ানের শক্ত বুকের মাঝে নদীর নরম শরীরটা মিশে যায়। আয়ান প্রথমে কিছুটা থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে নদীকে আগলে ধরে। নদীর চুলের সুঘ্রাণ আয়নের নাকে এসে লাগে। নদীর শরীরের উষ্ণতা আয়ানকে পাগল করে দিচ্ছে। সে অনুভব করে নদীর শরীর ভয় কাঁপছে। আয়ান আলতো করে নদীর পিঠে হাত রাখে। নদী আয়নের শার্টটা খামচে ধরে আছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে যায়। কারেন্ট চলে আসায় কেবিনে আবারও আলোয় ভরে ওঠে। নদী সম্বিত ফিরে পেয়ে আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায় আর রাগে। সে বুঝতে পারছে না এখন কি বলবে। আয়ান শান্ত চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। আপনি আমাকে টাচ করার সাহস কি করে পেলেন? আপনি জানেন এটার জন্য আপনার চাকরি চলে যেতে পারে। আমি শুধু আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম ম্যাম, আপনি পড়ে যাচ্ছিলেন, আর তাছাড়া আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। মুখ সামলে কথা বলুন আয়ান, আপনার সাহস তো কম না, আমার মুখের উপর তর্ক করছেন। যান এখান থেকে, কাল সকালে আপনার সাথে বোঝাপড়া হবে। আয়ান কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। নদী নিজের চেয়ারে ধপকস করে বসে পড়ে। তার বুক এখনো ঢিপ ঢিপ করছে। আয়ানের সেই স্পর্শ এখনো তার শরীরে লেগে আছে। নদী আয়নার দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার বারবার মনে পড়ছে আয়ানের ওই নিঃশাক্ত চোখের কথা। অন্যদিকে অফিসের নিচে গিয়ে আয়ান একটা সিগারেট ধরায়। তার চোখে এক রহস্যময় হাসি। সে জানে নদী চৌধুরীকে কাবু করা সহজ নয়, কিন্তু সেও হার মানার পাত্র নয়। অফিসের দারোয়ান কাশেম চাচা
আয়ানকে দেখে এগিয়ে আসে। কাসেম চাচা এই অফিসের অনেক পুরনো মানুষ, সে আয়ানকে নিজের ছেলের মতোই দেখে। কি রে আয়ান, এখনো যাস নাই? ম্যাম কি আজকে অনেক বকা দিয়েছে নাকি তোরে? না চাচা, ম্যাম আজকে একটু বেশি খুশি হয়েছেন মনে হয়। আসলে বড় মানুষের মন বোঝা বড় দায়। আপনি চা খাবেন? চলেন ওই মোড়ের দোকান থেকে খেয়ে আসি। আয়ান আর কাসেম চাচা হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে যায়। অফিসের বাকি কর্মচারীরাও তখন আড্ডা দিচ্ছিল। সাহেব আর রাকিব নদীর পার্সোনাল সেক্রেটারি, তারা আয়ানকে একদমই সহ্য করতে পারে না। সাহেব আয়ানকে দেখে বলে ওঠে, কি রে পিয়ন সাহেব, ম্যামের সেবা যত্ন কেমন চললো আজকে? সারাদিন তো ম্যাম ম্যাম করে মুখে ফেনা তুলে ফেললে, লাভ কি? বেতন তো সেই 10,000 পাবি। আরে বাদ দে স্যাম, ওর মতো ছেলেদের এই কপালে আর কি আছে? সারা জীবন বড় লোকদের ফাইফরমাস খাটতেই দিন যাবে। আয়ন তুই বরং আমার জুতোটা একটু পালিশ করে দিস তো কালকে। আয়ান তাদের কথা শোনে না, শোনার ভান করে সে জানে সময় এলে সবার উত্তর দেবে সে। এখন শুধু নদীর কথা ভাবছে। নদী বাড়িতে ফিরেও শান্ত হতে পারছে না। তার মা নীলিমা বেগম নদীর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে বসে আছেন। নদীর বাবা চৌধুরী সাহেব শহরের বড় ব্যবসায়ী। তিনি চান তার মেয়েকে কোনো রাজপুত্রের হাতে তুলে দিতে, কিন্তু নদীর বরাবরই স্বাধীন চেতা, সে কাউকে তোয়াক্কা করে না। নদীমা শোন, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ছেলের সাথে তোর কথা পাকাপাকি করতে চাইছি। ছেলেটা দেখতে খুব সুন্দর আর ওদের স্ট্যাটাসও আমাদের সমান। মা, আমি এখন বিয়ে নিয়ে কিছু ভাবতে চাইছি না। আর এই সব বড়লোকের ছেলেদের আমি চিনি, সব এক একটা লম্পট আর অহংকারী। আমার নিজের পছন্দ আছে। নদীর আগে নিজের রুমে চলে যায়। সে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার চোখের সামনে বারবার আয়নের সেই শান্ত চেহারাটাই ভেসে উঠেছে। কেন জানি না আয়নের প্রতি তার একটা অন্যরকম টান তৈরি হচ্ছে, যেটা আগে কখনো কারোর জন্য হয়নি। পরের দিন সকালে আয়ান যখন অফিসে ঢোকে তখন সবার দৃষ্টি তার দিকে। সাইম আর রাকিব হাসাহাসি করছে। নদী ম্যাম আজকে আয়ানকে বরখাস্ত করবে, এই খবরটা রটে গেছে। আয়ান সোজা নদীর কেবিনে ঢোকে। নদী তখন গম্ভীর মুখে বসেছিল। বসুন আয়ান, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কাল রাতে যা হয়েছে তা নিয়ে আমি অনেক ভেবেছি। আপনি হয়তো ভেবেছেন আমি আপনাকে ক্ষমা করে দেব। ম্যাম আমি ক্ষমা চাওয়ার মতো কিছু করিনি, যা সত্যি আমি তাই বলেছি। এখন আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দিতে চান দিতে পারেন, আমার কোনো আফসোস নেই। এতটা আত্মবিশ্বাস কোথা থেকে আসে আপনার? আপনি জানেন আমি চাইলে আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারি। আমার তো ক্যারিয়ারই নেই ম্যাম, আমি তো একজন সাধারণ পিয়ন। আমার হারাবার কিছুই নেই, কিন্তু আপনার অনেক কিছু আছে। আপনার সম্মান, আপনার আভিজাত্য। নদী আয়নের কথা শুনে অবাক হয়ে যায়। সে উঠে এসে আয়নের খুব কাছে দাঁড়ায়। দুজনের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আয়ন নদীর চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকে। নদীর নিঃশ্বাস আয়নের মুখে আছড়ে পড়ছে। নদী হঠাৎই আয়নের কলার ধরে নিজের দিকে টেনে নেয়। আয়ন নদীর কোমর হাত দিয়ে তাকে নিজের সাথে লেপ্টে ধরে। কেবিনের দরজা লক করায় নদী বুঝতে পারছে সে ভুল করেছে, কিন্তু তার বিবেক আজ কাজ করছে না। সে আয়নের ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। আয়ন আর দেরি না করে নদীর ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। এক গভীর আর নেশাক্ত চুমু মেতে ওঠে তারা। নদীও সমানভাবে সাড়া দেয়। দুজনের শরীরের ভেতরের আগুন জ্বলছে। আয়ান নদীকে টেবিলের উপরে বসিয়ে দেয়। নদীর পরনের শাড়িটা এলোমেলো হয়ে যায়। আয়ান নদীর গলায় আর কাঁধে পাগলের মতো চুমু খেতে থাকে। নদীর মুখ দিয়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে আসে। সে আয়ানকে আরো জোরে চাপটে ধরে। এই রোমাঞ্চ যেন শেষ হবারই নয়। অফিসের বাইরে সবাই ভাবছে ভেতরে হয়তো আয়ানকে খুব বকাঝকা করা হচ্ছে, কিন্তু ভেতরে যে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়েছে তা কারো জানা নেই। দীর্ঘক্ষণ পর আয়ান নদীকে ছেড়ে দেয়। দুজনেরই শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। নদী লজ্জা পেয়ে নিজের কাপড় ঠিক করে নেয়। আয়ান হালকা হেসে কেবিন থেকে বের হতে যায়। তখন নদী তাকে পেছন থেকে ডাকে। আজ তুমি রাতে আমার ফ্ল্যাটে আসবে, আমার কিছু পার্সোনাল কাজ আছে, তোমাকে দিয়ে করাতে চাই। কোনো মানা শুনবো না। জি ম্যাম, আসবো। আপনার প্রতিটা হুকুম পালন করাই তো আমার কাজ। আয়ান বেরিয়ে যাওয়ার পর নদী আয়নায় নিজের চেহারাটা দেখে তার ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে।
সে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এক গরিব ছেলের প্রেমে কি সত্যিই পড়ে গেল নাকি এটা শুধুই শারীরিক আকর্ষণ। নদী নিজেকে সামলে নিয়ে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে আছে রাতের ওই মিলনের অপেক্ষায়। আয়ান যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন সুমি তাকে থামায়। সুমির চোখে কৌতূহল। আয়ান, কি হলো? ম্যাম কিছু বললো নাকি তুমি বেঁচে গেছো? তোমায় তো দেখি খুব সাহস। ম্যামের সাথে এতক্ষণ ভেতরে কি করছিলে? কিছু না সুমি ম্যাম, শুধু কাজের কথা বলছিলেন। আমি এখন একটু ব্যস্ত, পরে কথা হবে। আয়ান এড়িয়ে যায়। সে জানে সুমি তাকে সন্দেহ করেছে। অফিসের পরিবেশটা আজ একটু অন্যরকম। নদীর বান্ধবী হিসেবে আছে। সে নদীর কেবিনে ঢুকে নদীর অবস্থা দেখে সন্দেহ করে। রিয়া খুব দ্রুত মেয়ে, সে নদীর মনের কথা বুঝতে পারে। কিরে নদী, তোর মুখ এত লাল কেন? আর তোর শাড়ি এত এলোমেলো কেন? কি হয়েছে বল তো? কার সাথে সময় কাটালি? অফিসের কোনো হ্যান্ডসাম বসের সাথে নাকি? কি সব আজে বাজে বলছিস রিয়া? আমি একটু টায়ার্ড, তাই হয়তো এমন লাগছে। আর শাড়ি ঠিকই আছে, তোর নজর সবসময় খারাপ। আমাকে ফাঁকি দেওয়া সহজ নয় রে বন্ধু। আমি জানি তুই কিছু লুকাচ্ছিস। ওই পিয়ন ছেলেটা কি তোর কেবিনে অনেকক্ষণ ছিল না? আমি ওকে বের হতে দেখেছি। ওর চেহারায় একটা বিজয়ের হাসি ছিল। তুই কি ওর সাথে কিছু করেছিস? চুপ কর রিয়া, তুই জানিস তুই কি বলছিস? ও একটা সামান্য পিয়ন। ওর সাথে আমার কিসের সম্পর্ক? তুই বেশি ভাবছিস। যা তো, আমাকে কাজ করতে দে। রিয়া হাসতে হাসতে বেরিয়ে যায়, কিন্তু সে মনে মনে ঠিক করে সেই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। রাত হয়, নদীর অ্যাপার্টমেন্টে আয়ান কলিং বেল চাপে। নদী দরজা খুলে দেয়। সে একটা পাতলা সিল্কের নাইট ড্রেস পরে আছে। নদীকে এই পোশাকে অপসরী লাগছে। আয়ান ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নদী আয়ানকে এক মুহূর্ত সময় না দিয়ে তার গলায় ঝুলে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় আবারও সেই আদিম মেলামেশা। আয়ান নদীকে পাচাকোলা করে বেডরুমে নিয়ে যায়। সারা রাত চলে তাদের এই গোপন মিলন। নদীর মনে হচ্ছিল সে স্বর্গের সুখ পাচ্ছে, কিন্তু এই সুখের আড়ালে যে বড় বিপদ ঘনিয়ে আসছে তা তারা কেউই জানে না। নদীর বাবা অলরেডি নদীর উপরে নজরদারি শুরু করেছেন। তিনি খবর পেয়েছেন নদী অফিসের এক গরিব ছেলের সাথে মেলামেশা করেছে। পরদিন সকালে আয়ান যখন নদীকে বিদায় জানিয়ে বেরোতে যাবে তখন দরজার সামনে নদীর বাবাকে দেখে। তারা দুজনেই চমকে ওঠে। চৌধুরী সাহেব হাতে একটা ফাইল আর তার চোখে আগুন জ্বলছে। এই তবে তোমার রুচি নদী, আমার মেয়ে হয়ে ওই নর্দমার কীটের সাথে রাত কাটাচ্ছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আর আয়ান, তোকে আজই আমি জেলের ভাত খাওয়াবো। আমার মেয়ে জীবন নষ্ট করার সাহস তুই কোথায় পেলি? বাবা, তুমি ভুল ভাবছো। আয়ান আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। আমাদের বিয়ে দাও প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচবো না। একদম চুপ থাক নদী, তুই এখন আমার সাথে যাবি আর এই আপদটাকে বিদায় করার ব্যবস্থা আমি করছি। চৌধুরী সাহেব জোর করে নদীকে নিয়ে চলে যায়। আয়ান একা দাঁড়িয়ে থাকে। তার চোখে এখন আর মায়া নেই, সেখানে ফুটে উঠেছে প্রতিশোধের আগুন। সে জানে এই লড়াইটা খুব কঠিন হবে, কিন্তু সে হার মানবে না। নদীকে সে নিজের করেই ছাড়বে। ভালোবাসা আর দারিদ্র্যের এই যুদ্ধ শেষ পর্যন্ত কে জিতবে তা তো সময় বলে দিবে। নদীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু চৌধুরী সাহেব পাথর হয়ে আছেন। তিনি নদীকে ঘরে বন্দি করে রাখেন আর আয়ানকে সাহায্য করার জন্য গুন্ডা পাঠান। কিন্তু আয়ানও সাধারণ কোনো ছেলে নয়, তার অতীত হয়তো অন্য কিছু যা নদী জানে না। বাবা, তুমি আমার হাত ছাড়ো। আমি আয়ানকে ছাড়া কোথাও যাব না। তুমি কেন বুঝতে চাইছো না আমি ওকে কতটা ভালোবাসি? ভালোবাসা ধুয়ে কি জল খাবি তুই? এই রাস্তা ছেলের জন্য তুই আমার মুখের উপর কথা বলছিস? মনে রাখবি আমি তোর বাবা, আর আমার কথার বাইরে যাওয়ার ক্ষমতা তোর নেই। আর আমার সাথে চল। ম্যাম, আপনি চিন্তা করবেন না। আপনি যান, আমি ঠিক আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে হাঁটতে দেব না। চৌধুরী সাহেব রাগে গড়গড় করতে করতে নদীকে টেনে হিচড়ে গাড়িতে তোলেন। তার চোখে মুখে তখন খুনের নেশা। আয়ান দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার স্বপ্নের রাজকন্যার চলে যাওয়ার দিকে। নদীর কান্নায় রাস্তার ধুলোবালিতেও যেন হাহাকার ছড়িয়ে পড়ে। চৌধুরী সাহেবের বডিগার্ড সুলতান আর জাব্বার আয়ানকে ভয় দেখানোর জন্য এগিয়ে আসে। সুলতান পেশিবহুল এক লোক, যার চোখের নিচে একটা পুরনো কাটা দাগ আছে। সে আয়ানের শার্টের কলার চেপে ধরে।
আয়ান তখনও শান্ত, তার চোখে কোনো ভয়ের চিহ্ন নেই। জব্বার পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে আর নিজের হাতের আঙুলগুলো মটকাচ্ছে। আয়ান সুলতানের হাতের মুঠো আলতে করে সরিয়ে দেয়, যা দেখে সুলতান কিছুটা অবাক হয়। চৌধুরী সাহেবের গাড়িটা চোখের আড়াল হতেই আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এখন থেকে তার জীবনের আসল লড়াই শুরু। নিজের ভাঙা সাইকেল নিয়ে আয়ান যখন বাড়ির দিকে রওনা দেয়, তখন তার মাথায় শুধু নদীর ওই অশ্রুসিক্ত মুখটা বারবার ভেসে উঠেছে। আয়ানদের বাড়িটা শহরের এক প্রান্তে ঘিঞ্জি গলির ভেতরে, পুরোনো একতলা ঘর। সেখানে তার মা আর ছোট বোন মিতু থাকে। মিতু ক্লাস 10-এ পড়ে। সে খুব চঞ্চল আর বুদ্ধিমতী মেয়ে। আয়ানকে দেখে মিতু দৌড়ে আসে। সে বুঝতে পারে তার ভাইয়ের মনে আজ অনেক খারাপ। আয়ানের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ছেলের দিকে তাকান। তিনি একজন ধৈর্যশীল নারী, যিনি সারা জীবন অনেক কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছেন। আয়ান নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তার মনে পড়ছে নদীর সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। নদীর শরীরে সেই ঘ্রাণ আর তার ঠোঁটের উষ্ণতা এখনো আয়ানকে পাগল করে দিচ্ছে। সে জানে নদীর বাবা তাকে সহজে ছেড়ে দিবে না, কিন্তু আয়ানও তো সাধারণ কোনো ছেলে নয়। একসময় সেও অনেক বড় ঘরের সন্তান ছিল, কিন্তু বাবার ব্যবসায় পতনের পর আজ সে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কি হয়েছে রে বাবা, তোর মুখটা এমন শুকনা লাগছে কেন? অফিসে গিয়ে ম্যাম আবার বকাঝকা করেছে নাকি তোকে? না মা, তেমন কিছু না। আসলে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। তুমি মিতুকে নিয়ে খেয়ে নাও, আমি একটু বিশ্রাম নেব। আয়ান তার মাকে মিথ্যে বলতে চায় না, কিন্তু সত্যিটা বললে মা সহ্য করতে পারবেন না। নদীর বাড়িতে তখন লঙ্কাকাণ্ড চলছে। চৌধুরী সাহেব নদীকে তার রুমে তালা বন্ধ করে রেখেছেন। নীলিমা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছেন। তিনি চান না তার মেয়ের ক্ষতি হোক, কিন্তু স্বামীর সামনে কথা বলার সাহস তার নেই। নীলিমা বেগম একজন নরম মনের মানুষ। তিনি সবসময় শান্তির কথা ভাবেন। চৌধুরী সাহেব ড্রয়িং রুমে বসে তার বিশেষ বন্ধু আরমানকে ফোন করেন। আরমান শহরের একজন কুখ্যাত শিল্পপতি, যার সাথে অনেক কালো কারবার আছে। আরমান অনেকদিন ধরে এই নদীকে বিয়ে করতে চাইছে। চৌধুরী সাহেব মনে মনে আরমান হবে নদীর জন্য সঠিক পাত্র, কারণ তার অনেক টাকা আর অনেক ক্ষমতা আছে। রিয়া তখন নদীর ঘরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পাহারায় করা হয় সে পারছে না। রিয়া তার বয়ফ্রেন্ড জায়ানকে ফোন করে। জায়ান একজন ডিটেকটিভ, যে ছদ্মবেশে মানুষের খবর বের করতে ওস্তাদ। আরমান শোনো, নদীকে আমি বুঝিয়েছি, ও রাজি হয়ে যাবে। তুমি কালকে বিয়ের ব্যবস্থা করো, আমি চাই না দেরি হোক। এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, নদীকে আমি এমন রাজপ্রাসাদে রাখবো যে ও পিয়নের কথা ভুলেই যাবে। আর যদি ওই ছেলেটা বেশি বাড়াবাড়ি করে, তবে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। আরমানের কণ্ঠেও এক নতুন নিষ্ঠুরতা লুকিয়ে আছে। সে ফোনে কথা বলতে বলতে তার সেক্রেটারি আরিফকে ইশারা করে। আরিফ লোকটা খুব দ্রুত, সে আরমানের সব অপকর্মের সঙ্গী। আরিফ তখনই আয়ানের সব তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে অফিসের অবস্থা থমথমে। শাইম আর রাকিব নদীর কেবিনে ঢুকে না পেরে বাইরে বসে আড্ডা দিচ্ছে। তারা খুশিতে যে আয়ানের চাকরি চলে যাবে, কিন্তু সুমি খুব উদাস। সুমি মনে মনে আয়ানকে বড় শ্রদ্ধা করে। সে জানে আয়ান কোনো অন্যায় করতে পারে না। সুমি কাসেম চাচার কাছে গিয়ে জানতে চায় কি হয়েছিল। আসলে কাসেম চাচা তখন গেটে বসে তামাক খাচ্ছিলেন। তার বুড়ো শরীরে অনেক অভিজ্ঞতা। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, বড় মানুষের খেলায় ছোট মানুষরা পিষ্ট হয় রে মা। আয়ান ছেলেটা অনেক ভালো, কিন্তু ওর ভাগ্যটা খুব খারাপ। অফিসের ম্যানেজার আরিফ সাহেব তখন সবাইকে ডেকে বলেন যে নদী ম্যাম অসুস্থ, তাই কয়েকদিন অফিসে আসবেন না। কিন্তু সবাই জানে আসল ঘটনা কি। ভাইয়া, তুই কি নদী ম্যামকে ভালোবাসিস? আমাকে সত্যি করে বলতো, আমি কাউকে বলবো না। তুই ছোট মানুষ, পড়াশোনা কর, এসব তোকে বুঝতে হবে না। আর শোন, কখনো কারো ক্ষতি করবি না, দেখবি আল্লাহ তোকে সাহায্য করবে। মিতু তার ভাইয়ের কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছে
কিছু একটা বড় বিপদ আসছে। রাত বাড়তে থাকে। নদীর ঘরে জানলার কাছে বসে নদী কাঁদছে। তার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। হঠাৎ সে দেখতে পায় জানলার বাইরে একটা ছায়া। সে ভয় পায়, কিন্তু ভালো করে তাকাতে দেখে ড্রাইভার রতন দাঁড়িয়ে আছে। রতন নদীর খুব বিশ্বস্ত। সে ছোটবেলা থেকে নদীকে দেখছে। রতন ইশারায় নদীকে চুপ থাকতে বলে। রতন জানলা দিয়ে একটা চিরকুট ভেতরে ছুড়ে দেয়। নদী দ্রুত সেটা খুলে পড়ে। সেখানে লেখা আছে, ম্যাম, আপনি ঘাবড়াবেন না, আয়ান ভাই ঠিক আছে, আর তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। নদী চিরকুটটা বুকে জড়িয়ে ধরে। তার মনে একটু সাহস আসে। সে জানে আয়ান তাকে একা ছেড়ে দিবে না। ম্যাম, চৌধুরী সাহেব কাল সকালেই আরমান সাহেবের সাথে আপনার বিয়ে দেবেন ঠিক করেছেন। আপনি প্রস্তুত থাকুন। আমি আর জামিলা মাসি আপনাকে এখান থেকে বের করার চেষ্টা করব। জামিলা হলো চৌধুরী বাড়ির পুরনো কাজের মহিলা। সে নদীর খুব ভক্ত। জামিলা নীলিমা বেগমের অলক্ষ্যে নদীর জন্য খাবার নিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেয়। জালিমা জানে চৌধুরী সাহেব কতটা নিষ্ঠুর হতে পারেন, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে নদীকে সাহায্য করতে রাজি হয়েছে। পরদিন সকালে নদীর বাড়িতে আরমানের আগমন ঘটে। আরমান ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। তার মুখে এক মেকি হাসি। সে ড্রয়িং রুমে বসে চৌধুরী সাহেবের সাথে আড্ডা দিচ্ছে আর আর চোখে নদীর রুমের দিকে তাকাচ্ছে। তার লালসা যেন উপচে পড়ছে। নীলিমা বেগম আরমানকে দেখে কুকড়ে যান। তার মনে হয় এই লোকটা তার মেয়ের জন্য যোগ্য নয়, কিন্তু তিনি নিরুপায়। নদী কোথায় আঙ্কেল? ওকে একটু দেখতে ইচ্ছে করছে। ও কি এখনো আমার উপর রেগে আছে? আরে না না, ও তো মেয়ে মানুষ, একটু অভিমান করবেই। তুমি চলো ওর ঘরে গিয়ে কথা বলে আসো। সুলতান, তুমি দরজার তালা খুলে দাও। সুলতানা দরজা খুলে দিলে আরমান ভেতরে ঢোকে। নদী তখন খাটের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। আরমানকে দেখেই তার ঘৃণা লাগে। আরমান ধীরে ধীরে নদীর কাছে গিয়ে বসে। সে নদীর চিবুক স্পর্শ করতে চায়, কিন্তু নদী মুখ সরিয়ে নেয়। আরমানের চোখে তখন কামনার আগুন। সে নদীর কাঁধে হাত রাখে। নদী চিৎকার করে ওঠে, কিন্তু আরমান তার মুখ চেপে ধরে। আরমান ফিস ফিস করে বলে, তুমি শুধু আমার নদী, ওই পিয়নকে আমি কুকুর দিয়ে খাবো। তুমি যদি ভালোই ভালো রাজি না হও তবে তোমার পরিবারের ক্ষতি হবে। আরমান বেরিয়ে যাওয়ার পর নদী ডুকরে কেঁদে ওঠে। তার মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না বাইরে আয়ান তার বাহিনী নিয়ে অপেক্ষা করছে। আয়ানের ছোটবেলার বন্ধু কবির এখন পুলিশ ইন্সপেক্টর। কবির খুব সৎ আর সাহসী। আয়ান কবিরের কাছে গিয়ে সব খুলে বলেছে। কবির প্রথমে রেগে গেলেও বন্ধুর ভালোবাসার কথা শুনে সাহায্য করতে রাজি হয়। আয়ান, তুই কি পাগল হয়েছিস? চৌধুরী সাহেবের সাথে লড়াই করা মানে নিজের পায়ে কুড়াল মারা। কিন্তু তুই যখন একবার জেদ ধরেছিস, আমি তোর সাথে আছি। তবে আইন অনুযায়ী আমাদের এগোতে হবে। কবির, আমি শুধু নদীকে রক্ষা করতে চাই। আরমান লোকটা অনেক অপরাধের সাথে জড়িত। তুমি যদি ওর ফাইলগুলো ঘাটো তবে অনেক কিছু পাবে। আমি তোমাকে সব তথ্য দেব। আয়ান তার ল্যাপটপ থেকে আরমানের কিছু গোপন লেনদেনের তথ্য কবিরকে দেয়, যা সে অনেকদিন ধরেই সংগ্রহ করছিল। অফিসের পিয়ন হওয়ার আড়ালে আয়ান আসলে একজন দক্ষ হ্যাকার। সে তার হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য এই দক্ষতা অর্জন করেছিল। কবির তথ্যগুলো দেখে অবাক হয়ে যায়। সে তখনই তার টিম নিয়ে আরমানের বাড়িতে হানা দেওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে অফিসের সেই কর্মচারী রাকিব আর শাহেম আয়ানের বাড়িতে গিয়ে চড়াও হয়। তারা আয়ানের মাকে আজে বাজে কথা বলতে থাকে। মিতু তাদের বাধা দিলেও তারা মিতুকে ধাক্কা দেয়। আয়ান ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরে ঢোকে। তার চোখে তখন অগ্নিপিণ্ড। সে শাহেমের কলার ধরে এক হ্যাচকা টানে মাটিতে ফেলে দেয়। রাকিবও ভয় পেয়ে পিছিয়ে যায়। আমার পরিবারের দিকে তাকালে আমি তোমাদের হাড়গোড় বুড়ো করে দেব। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, নইলে পরিণাম ভালো হবে না। সায়েম আর রাকিব ভয় পালিয়ে যায়। আয়ান তার মাকে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেয়। সে জানে শত্রুরা এখন চারদিক থেকে আক্রমণ করবে। বিকেলে নদীর বাড়িতে বিয়ের সানাই বাজতে শুরু করে। আরমান তার লোক লস্কর নিয়ে হাজির হয়। চৌধুরী সাহেব শুধু খুশি। তিনি ভাবছেন তার মেয়ে এখন নিরাপদে থাকবে, কিন্তু
কিন্তু নদী তখন জামিলা আর রতনের সাহায্যে পালানোর পথ খুঁজছে। রতন গাড়ি নিয়ে পিছনের গেটে অপেক্ষা করছে। জামিলা নদীকে বোরকা পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সুলতানা জাব্বার গেটে পাহারা দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। আরমানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কবির তার ফোর্স নিয়ে ভেতরে ঢোকে। আরমান সাহেব, আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনার নামে অনেকগুলো জালিয়াতি আর খুনের মামলা আছে। আর চৌধুরী সাহেব, আপনি নিজের মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, এটাও একটা অপরাধ। তুমি কি বলছো এসব? আরমান আমার বন্ধু, ওর নামে এসব আজে বাজে কথা বলছো কেন? পুলিশ কেন এসেছে এখানে? চৌধুরী সাহেব থতমত খেয়ে যান। তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে। আরমান পালানোর চেষ্টা করলে সুলতান আর জাব্বার বাধা দেয়, কিন্তু পুলিশ তাদেরও ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আয়ান সেখানে হাজির হয়। আয়ানকে দেখে চৌধুরী সাহেব চমকে ওঠেন। আয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে নদীর হাত ধরে। নদী বোরকা খুলে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার সব ভয় যেন নিমিষেই দূর হয়ে যায়। নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হৃদস্পন্দন তখন খুব দ্রুত চলছে। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। নীলিমা বেগম আড়ালে দাঁড়িয়ে হাসছেন। তিনি খুশি যে তার মেয়ে তার ভালোবাসাকে ফিরে পেয়েছে। চৌধুরী সাহেব, আমি কোনো নর্দমার কীট নই। আমি শমসের আলীর ছেলে, যে শমসের আলীকে আপনি আর আরমান মিলে পথে বসিয়েছিলেন। আজ আমি আমার বাবার সব সম্পত্তি আর সম্মান ফিরে পাবো, আর আরমানকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। চৌধুরী সাহেব বিশ্বাস করতে পারছেন না যে আয়ান শমসের আলীর ছেলে। তিনি লজ্জিত বোধ করেন, তার মাথা নিচু হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন। আরমানকে পুলিশ যখন নিয়ে যাচ্ছে, তখন আরমান চিৎকার করে বলছে, আমি ফিরে আসবো আয়ান, তোমাকে আমি ছাড়বো না। কিন্তু আয়ানের কানে সেসব কথা পৌঁছায় না। সে শুধু নদীর চোখের দিকে তাকিয়ে আছে। নদী হাসছে, তার চোখে এখন আর জল নেই, সেখানে শুধু সুখের ঝিলিক। রিয়া আর জায়ান সেখানে এসে পৌঁছায়। তারা আয়ান আর নদীকে অভিনন্দন জানায়। সুমি আর কাসেম চাচাও অফিসের লোকজনকে সাথে করে সেখানে আসে। তারা সবাই খুব খুশি। ইন্সপেক্টর কবির আয়ানের কাঁধে হাত রেখে বলে, কাজটা শেষ হলো বন্ধু, এখন তোদের সুখী হওয়ার বলা। আয়ান, তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তোমার সাথে আমার এই বন্ধন সারা জীবনের জন্য। আমি তোমার বউ হয়েই থাকতে চাই। আমি তোমাকে কথা দিলাম নদী, আমাদের এই প্রেম কাহিনী ইতিহাস হয়ে থাকবে। তোমার ওই রাগী ম্যাম ইমেজটা আমি ভাঙবো, আর তুমি শুধু আমার সাধারণ নদী হয়ে থাকবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আয়ান নদীকে আবারও জড়িয়ে ধরে। নদীর শরীরের উষ্ণতা আর আয়ানের পুরুষও যেন এক হয়ে মিশে যায়। তাদের চারপাশের কোলাহল যেন থেমে যায়। শুধু শোনা যায় তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ। চৌধুরী সাহেব এগিয়ে এসে আয়ানের হাত ধরেন। তার চোখে তখন অনুশোচনার জল। তিনি আয়ানকে নিজের ছেলে হিসেবে মেনে নেন। নীলিমা বেগম সবাইকে মিষ্টি মুখ করান। মিতু আর আয়ানের মাও সেখানে এসে পৌঁছান। মিতু নদীকে জড়িয়ে ধরে ভাবি বলে রাখে। নদী লজ্জায় লাল হয়ে যায়। অফিসের কর্মচারী সায়েম আর রাকিব দূর থেকে দাঁড়িয়ে এইসব দেখছে। তারা এখন ভয়ে কাঁপছে, কিন্তু আয়ান তাদের ক্ষমা করে দেয়। সে মনে করে সুখে থাকতে হলে ক্ষমা করতে জানতে হয়। রাত নামে আকাশে, চাঁদও ওঠে। নদীর ফ্ল্যাটে নয়, আজ আয়ান আর নদী এক নতুন জীবনে পথে পা বাড়ায়। এক রাজপ্রাসাদে নয়, বরং এক সাধারণ ঘরে। সেখানে শুধু ভালোবাসা আর মায়া থাকবে। আয়ান নদীকে কোলে তুলে নেয়। নদীর সিল্কের শাড়িটা বারবার আয়ানের হাতে সুরসুরি দিচ্ছে। নদী আয়ানের গলায় হাত দিয়ে তার চোখের দিকে তাকায়। দুজনের চোখে এখন শুধু কামনার আগুন আর গভীর ভালোবাসা। আয়ান নদীকে বিছানায় শুইয়ে দেয়। শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়, যেখানে দরিদ্র আর আভিজাত্যের লড়াই আর নেই। আজ শুধু মন আর শরীরের। আয়ান, তুমি কি সত্যিই আমার পাশে সারা জীবন থাকবে, নাকি সবকিছু মিটে গেলে আমাকে ভুলে যাবে? তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না নদী? আমি তোমার জন্য নিজের পরিচয় বদলে পিয়নের কাজ করেছি, শুধু তোমাকে চোখের সামনে দেখার জন্য। এখন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী হতে চলেছ। আমার ভয় হয় আয়ান, কারণ আমি তোমাকে হারানোর কথা কল্পনাও করতে পারি না।
বাবা আর মা এখন রাজি হলেও আমাদের অসম বিয়ে সমাজ কিভাবে মেনে নেবে সেটা ভেবে আমার অস্থির লাগে। সমাজ কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। নদী, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, নদী আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও আর দেখো সেখানে তোমার জন্য কতটা গভীর তৃষ্ণা লুকিয়ে আছে। আয়ান নদীর চিবুক স্পর্শ করে, মুখটা নিচের দিকে টেনে নেয়। নদীর নিঃশ্বাস তখন দ্রুত হয়ে উঠেছে। আয়ানের চোখের ওই তীব্র নেশা তাকে মাতাল করে দিচ্ছে। সে আয়নের বুকে মাথা রেখে নিজের সব ভয় বিসর্জন দিতে চায়। ঠিক তখনই রুমের বাইরে মিতুল গলার আওয়াজ পাওয়া যায়। ভাইয়া, ও ভাইয়া, তোমরা কি সারা রাত ওখানেই কাটিয়ে দেবে, নাকি মা তোমাদের ডাকছে নিচে চলো, সবাই মিলে বিয়ের শপিং এর লিস্ট করতে হবে? আসছি রে পাগলি, তুই যা, আমরা আসছি। নদী, চলো নিচে যাই, মা আর চৌধুরী সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন। তুমি আগে চলো, আমি আমার শাড়িটা একটু ঠিক করে আসি। শোনো আয়ান, ওই আরমান লোকটা কিন্তু এখনো জেলে বসে ষড়যন্ত্র করছে, তুমি সাবধানে থেকো। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না নদী, আমার বন্ধু কবির ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন শুধু আমাদের খুশির সময়। আয়ান নিচে চলে গেল। নদী আয়নার সামনে দাঁড়ায়, তার ঠোঁটে আয়ানের দেওয়া আলতো স্পর্শের দাগ এখনো লেগে আছে। নদী নিজের মনেই হাসে, সে কখনো ভাবেনি তার অফিসের পিয়ন আয়ান আসলে তার জীবনের রাজকুমার হবে। ড্রয়িং রুমে তখন চৌধুরী সাহেব আর আয়ানের মা নীলিমা বেগমের সাথে কথা বলছেন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেবের চোখে এখন আর সেই অহংকার নেই, তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত। আয়ন বাবা, এদিকে আসুন। আমি ভাবছি আগামী শুক্রবারেই তোমাদের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। শমশের আলীর ছেলে আমার জামাই হবে, এটা ভাবতেই এখন আমার গর্ব হচ্ছে। আপনি যদি বলেন তবে তাই হবে ভাই সাহেব। আমার ছেলের মুখের হাসি দেখার জন্য আমি সব করতে পারি। নদীমা আমার খুব ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই, ও শুধু ভালোবেসেছে। মা, আপনি আমাকে এইভাবে লজ্জা দেবেন না। আমি তো শুধু আয়নের যোগ্য হওয়ার চেষ্টা করেছি মাত্র। নদীর কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু এই হাসির আড়ালে ষড়যন্ত্রের জাল বুনছে রিয়া। রিয়া ড্রয়িং রুমের এক কোণে বসে তার ফোন টিপছে। সে তার বয়ফ্রেন্ড জায়ানকে মেসেজ পাঠাচ্ছে, যেন আয়ানের বাবার ব্যবসার পুরনো সব ফাইল আবারও দেখা হয়। রিয়া আসলে নদীর সম্পত্তি আত্মসাৎ করতে চায়। জায়ান, তুমি কি কাজটা শুরু করেছো? আমি চাই না এই বিয়েটা শান্তিতে হোক। আয়ান যদি সত্যি শমশের আলীর ছেলে হয়, তবে ওর তো অনেক প্রতিপত্তি হবে, সেটা আমাদের জন্য ভালো নয়। রিয়া, তুমি শান্ত হও, আমি সব দেখছি। আয়নের দুর্বলতা কোথায় সেটা আমি বের করবই। আপাতত তুমি বিয়ের আয়োজনে থাকো আর ওদের বিশ্বাস অর্জন করো। রিয়া একটা মেকি হাসি নিয়ে নদীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রিয়া খুব দক্ষ অভিনেত্রী, সে নদীকে বোঝাতে চায় যে সে অনেক খুশি, কিন্তু তার মনে বিষ জমে আছে। পরদিন সকালে অফিসের সবাই খবর পায় যে নদী ম্যাম আর আয়ানের বিয়ে হচ্ছে। সুমি খবরটা শুনে আনন্দে নেচে ওঠে। সে রিসেপশনে বসে সবাইকে মিষ্টি মুখ করায়। আমি জানতাম আয়ান ভাই সাধারণ কেউ নন। ওনার রাজকীয় চালচলন দেখলেই বোঝা যেত ম্যামের সাথে ওনাকে খুব মানাবে, তাই না কাশেম চাচা? ঠিক বলছিস মা, আমি তো 25 বছরে এই অফিসে আছি, মানুষের চোখ দেখলেই বুঝতে পারি কে কেমন। আয়ান ছেলেটা সোনার টুকরো, ও নদী আম্মাকে খুব সুখে রাখবে। আরে ধুর সুমি, তুই তো দেখি আয়নের ভক্ত হয়ে গেলি, পিয়ন থেকে হুট করে মালিক হয়ে যাবে, এটা ভাবতে আমার গা জ্বলে যাচ্ছে। রাকিব, তুই কিছু বলছিস না কেন? আমি কি বলবো বল, ম্যামের সাথে পাঙ্গা নেওয়া মানে চাকরি হারানো। এখন থেকে আয়নকে তেল দিয়ে চলতে হবে, নইলে আমাদের কপালে দুঃখ আছে। তবে আমার সন্দেহ আয়ন কি সত্যি শমশের আলীর ছেলে। সাইম আর রাকিবের মনে ঈর্ষা দাও দাও করে জ্বলছে। ঠিক তখনই ম্যানেজার আরিফ সাহেব সেখানে আসেন। তিনি সবার উপরে খুব রেগে আছেন, কারণ আয়ান পিয়ন থাকা অবস্থায় আরিফ অনেক টাকা তছরূপ করেছিলেন, যা এখন আয়ান জেনে গেছে। কাজ কম নেই তোমাদের, শুধু আড্ডা মারছো। সবাই কাল থেকে নতুন বস জয়েন করবে, মনে রেখো আয়ান এখন আর পিয়ন নয়, ও এখন এই কোম্পানির পার্টনার, তাই নিজের মুখ সামলে কথা বলবে।
আরিফ সাহেব গটগট করে নিজের কেবিনে চলে যায়। তিনি মনে মনে ভাবছেন কিভাবে নিজের পেট বাঁচাবেন। বিকেলে আয়ান আর নদী শপিং মলে যায়। তাদের সাথে মিতু আর সুমিও আছে। মিতু খুব আনন্দ করছে। সে বড় বড় ব্র্যান্ডেড ড্রেস দেখতে আর নদীকে দেখাচ্ছে। ভাবি, এই নীল রঙের লেহেঙ্গাটা তোমাকে খুব মানাবে। ভাইয়া, তোমার প্রিয় রং তো নীল, তাই না? আমার প্রিয় রং তো নদী, ও যা পরে তাই আমার ভালো লাগে। তবে নীল রঙের শাড়িতে ওকে ঠিক অপসরীর মতো লাগে। হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। তুমি নিজের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করো। এটা পরলে তোমাকে একদম রাজপুত্রের মতো লাগবে। শপিং শেষে তারা যখন পার্কিং লটে আসে তখন হঠাৎই একটা কালো রঙের গাড়ি তাদের পথ আটকায়। গাড়ি থেকে বের হয় সোনিয়া। সোনিয়া আয়ানের ছোটবেলার বান্ধবী। সে আয়ানকে অনেকদিন ধরে খুঁজছে। সোনিয়াকে দেখে আয়ান কিছুটা চমকে যায়। সোনিয়া খুব সুন্দরী এবং আধুনিক এক নারী। আয়ান, তুমি এখানে কি করছো? আর তোমার সাথে এই মেয়েগুলো কারা? আমি তোমাকে সারা শহর খুঁজে বেড়াচ্ছি। আঙ্কেল মারা যাওয়ার পর তুমি কোথায় হারিয়ে গেলে? সোনিয়া, তুমি এখানে হঠাৎ? আমি আসলে কাজে ব্যস্ত ছিলাম। আর শোনো, নদী আমার হবু স্ত্রী। আমরা আগামী শুক্রবার বিয়ে করছি। কি বলছো আয়ান? তুমি সামনে এক মধ্যবিত্ত বা কর্পোরেট মেয়েকে বিয়ে করবে? তোমার স্ট্যাটাস কোথায় গেল? আমি ভেবেছিলাম তুমি আমার কাছে ফিরবে। সোনিয়ার কথা শুনে নদীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। নদীর মনে হিংসার দানা বাঁধে। সে আয়নের হাত শক্ত করে ধরে। সোনিয়া নদীর দিকে তার ছেলের নজরে তাকায়। নদীর দমে যাওয়ার পাত্র নয়। সে সোনিয়ার চোখের দিকে সরাসরি তাকায়। দেখুন সোনিয়া, আপনি যেই হন না কেন, আয়ান এখন আমার। আর আমাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না। আয়ান, চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। চলো নদী, সোনিয়া তোমার সাথে পরে কথা হবে। তুমি এখন এসো। আয়ান নদীকে নিয়ে গাড়িতে ওঠে। পরে সোনিয়া দাঁড়িয়ে থাকে, তার চোখে প্রতিহিংসার আগুন। সে মনে মনে ঠিক করে সেই বিয়েটা হতে দিবে না। সোনিয়া তখনই তার বাবা বিক্রম চৌধুরী সাহেবের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। বাবা, তুমি আয়ানকে খুঁজে পেয়েছি। ও এক মেয়েকে বিয়ে করেছে। আমি চাই না এই বিয়ে হোক। তুমি চৌধুরী আঙ্কেলকে এমন চাপে ফেলো যেন উনি বিয়েটা ভেঙে দিতে বাধ্য হন। চিন্তা করো না মা, আয়নের বাবার সাথে আমার পুরনো শত্রুতা আছে। আমি এমনিতেই ওকে শেষ করতে চাইছিলাম, এখন সুযোগ পাওয়া গেছে। তুমি শান্ত থাকো। রাত ঘনিয়ে আসে। নদীর বাড়িতে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু নদী একা ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে সোনিয়ার কথা। আয়নের জীবনে কি অনেক মেয়ে ছিল? আয়ান কি সোনিয়াকে ভালোবাসতো? আয়ান ধীরে ধীরে নদীর পেছনে এসে দাঁড়ায়। সে নদীর কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নেয়। নদীর শরীর থরথর করে কাঁপছে। আয়ান নদীর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে যায়। কি ভাবছো নদী? সোনিয়ার কথা ভেবে মন খারাপ করছো? ও শুধু আমার ছোটবেলার বন্ধু ছিল। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি আয়ান, কিন্তু আমার ভয় হয় যদি তোমাকে কেউ কেড়ে নেয়। আমি মারা যাব। তোমার স্পর্শ ছাড়া আমি থাকতে পারি না। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নদীর দু চোখে জল চিকচিক করছে। আয়ান আলতো করে নদীর চোখে জল মুছে দেয়। তারপর নদীর ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এক গভীর চুম্বনে নদী নিজেকে হারিয়ে ফেলে। আয়নের হাত নদীর শাড়ির আঁচড় সরিয়ে তার উন্মুক্ত পিঠে বিচরণ করে। নদীর শরীর অবশ হয়ে আসছে। সে আয়ানকে আরো জোরে জাপটে ধরে। এই নিস্তব্ধ রাতে তাদের প্রেমের নতুন উষ্ণতা তৈরি হয়। আয়ান নদীকে পাজা কোলে করে বেডরুমে নিয়ে আসে। বিছানায় নদীকে শুইয়ে দিয়ে সেও নদীর ওপরে ঝুঁকে পড়ে। নদীর সিল্কের নাইটিটা আয়ানের হাতের টানে আলতো করে খুলে যায়। আয়ান নদীর শরীরের ভাঁজে ভাঁজে তার প্রেমের চিহ্ন আঁকতে থাকে। নদীর মুখ দিয়ে অস্ফুট প্রেমের গুঞ্জন বেরিয়ে আসে। তারা দুজন একাত্ম হয়ে মিশে যায় একে অপরের সাথে। পৃথিবীর সব চিন্তা তখন তাদের কাছে তুচ্ছ। সকালে যখন রোদ ওঠে, নদীর জানলার ফাঁক দিয়ে এক ঝলক আলো তার মুখে পড়ে। নদীর চোখ মেলে দেখে আয়ান তার পাশে শুয়ে আছে। আয়নের শান্ত মুখটা দেখে নদীর খুব মায়া লাগে। সে আয়নের কপালে একটা চুমু খায়।
খেয়ে উঠে পড়ে। আজ তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির সবাই খুব ব্যস্ত। রতন আর জামিলা মাসি বাগান সাজাচ্ছে। রঙিন ফুলে ফুলে চৌধুরী সাহেব নিজে তদারকি করছেন। নদীমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আয়নের বাড়ির লোকজন চলে আসবে। এখনই তোর মা হিসেবে আজ আমার খুব আনন্দ হচ্ছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এমনভাবে সাজাবো যে আয়ন ভাইও আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। রতন, তুই ফুলগুলো ঠিক করে লাগা গেটে। আমি সব ঠিক করছি মাসি, আপনি যান, ম্যামকে তৈরি করুন। বডিগার্ডরা গেটে কড়া পাহারায় আছে, কোনো চিন্তা নেই। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। আয়ান হলুদ পাঞ্জাবি পরেছে আর নদী পরেছে বাসন্তী রঙের শাড়ি। দুজনকে দারুণ লাগছে। রিয়া আর সোনিয়াও অনুষ্ঠানে এসেছে। সোনিয়া খুব সেজেগুজে এসেছে। সে আয়ানের পাশে ঘোরার চেষ্টা করছে, যা দেখে মিতু আর সুমি খুব বিরক্ত। এই মেয়েটা কে রে মিতু আপু? সারাক্ষণ ভাইয়ার পাশে ঘুরঘুর করছে, আমার তোকে একদম সহ্য হচ্ছে না। ওর নাম সোনিয়া, আয়ন ভাইয়ের ছোটবেলার বন্ধু নাকি, কিন্তু আমার মনে হয় ওর মতলব খারাপ। আমাদের ভাবির উপর নজর রাখতে হবে। অনুষ্ঠানের মাঝখানে বিক্রম চৌধুরী সাহেব সেখানে উপস্থিত হন। তাকে দেখে চৌধুরী সাহেব কিছুটা অবাক হন, কারণ বিক্রমের সাথে তার সম্পর্ক ভালো নয়। বিক্রমের মুখে একটা কুটিল হাসি। সে সোনিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। কি চৌধুরী সাহেব, মেয়েকে তো ধুমধাম করে বিয়ে দিচ্ছেন, কিন্তু জামাইয়ের খবর কি সব জানেন তো? শমশের আলীর ব্যবসার যে লোন ছিল সেটা এখন আয়ানকে শোধ করতে হবে, আর সেই লোনের কাগজ এখন আমার কাছে। বিক্রম, তুমি এখানেও রাজনীতি শুরু করলে? এটা আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান, তুমি এখান থেকে সরে যাও, লোন নিয়ে পরে কথা বলা হবে। আঙ্কেল, আপনি থামুন। বিক্রম সাহেব, আপনি যে জালিয়াতি করে আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন সেই প্রমাণ আমার কাছে আছে। আপনার ওই লোনের কাগজ এখন কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। আপনি এখনই এখান থেকে বিদায় হন, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আয়নের তেজ দেখে বিক্রম দমে যায়। সোনিয়াও লজ্জায় সেখান থেকে চলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রিয়া তখনও জায়নের সাথে নিবৃতে কথা বলছে। তার বিয়ের রাতে বড় কিছু করার পরিকল্পনা করছে। বিয়ের দিন উপস্থিত হয় পুরো শহর যেন। এই বিয়ের সাজে সেজেছে আয়ান রাজকীয় শেরওয়ানি পরে। ঘোড়ায় চড়ে চৌধুরী বাড়ির আসে কবির আর তার পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে। আর নদী লাল বেনারসি শাড়িতে মোড়ানো, কনের সাজে বসে আছে। তার হৃৎপিণ্ড তখন তুঙ্গে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। আয়ন সাহেব, আপনি কি নদী চৌধুরীকে 5 লক্ষ টাকা দেনমোহর স্ত্রী হিসাবে কবুল করে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, কবুল। নদীর চোখে আনন্দের জল। সেও কবুল বলে, সই করে দেয়। সবাই হাততালি দিয়ে ওঠে। আয়ন আর নদী এখন বিবাহিত দম্পতি। তার সবার দোয়া নেয়। আরমান জেল থেকে লোক পাঠিয়েছিল হামলা করার জন্য, কিন্তু কবির আগে থেকেই তাদের ধরে ফেলে। বিয়ের পর আয়ন নদীকে নিয়ে নিজের বাড়িতে আসে, যেটা এখন আর আলিশান প্রাসাদে রূপান্তরিত হয়েছে। আয়নের মা নদীকে বরণ করে নেন। মা, আমি এই বাড়িতে এসে খুব খুশি। আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই। তুমি তো আমার মেয়ে মা। আয়ান, ওকে তোর ঘরে নিয়ে যা, সারাদিনের ধকলে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। আয়ান নদীকে নিয়ে তাদের সাজানো বাসর ঘরে ঢোকে। ঘরটা বেলি আর গোলাপ ফুলে ভর্তি। তাদের সুবাসে ঘরটা ম ম করছে। নদী খাটের মাঝখানে বসে আছে। সে খুব লজ্জা পাচ্ছে। আয়ান দরজা বন্ধ করে নদীর কাছে গিয়ে বসে। সে নদীর ঘোমটা সরিয়ে দেয়। নদীর মুখটা চাঁদের আলোর মতো জ্বলজ্বল করছে। আজ থেকে তুমি আমার চিরদিনের জন্য নদী। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর সব সুখ দেব। তোমার এই মায়াবী রূপ আমাকে পাগল করে দিচ্ছে। আমি শুধু তোমার ভালোবাসা চাই আয়ান। তুমি ছাড়া আমার এই জীবনে কোনো মূল্য নেই। আমাকে জড়িয়ে ধরো। আয়ান নদীর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। আয়ান নদীকে বাহু ধরে আবদ্ধ করে। নদীর শরীরের উষ্ণতা আয়ানের সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারা একে অপরের ঠোঁটে খুঁজে পায় পরম তৃপ্তি। নদীর শাড়ির বাঁধন আলগা হয়ে যায়। আয়নের পাগলামি আর ভালোবাসায় নদী নিজেকে সঁপে দেয়। সারা রাত ধরে চলে তাদের প্রেমের এক নতুন মহাকাব্য, যেখানে শুধু ভালোবাসা, আবেগ আর তৃপ্তি মিশে একাকার হয়ে যায়। ভোরের আলো ফোটার আগে তারা একে অপরের হৃদস্পন্দনের মাঝে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নদী আয়ানকে দেখে হাসে।
আজ থেকে তাদের এক নতুন পথ চলা শুরু। অফিসের কর্মচারীরা সায়েম, রাকিব আর আরিফ সাহেবও এখন আয়ানকে শ্রদ্ধা করতে শুরু করেছে, কারণ আয়ান সবাইকে ক্ষমা করে দিয়ে অফিসে নতুন নীতি চালু করেছে। সুমি আর মিতু এখন খুব ভালো বন্ধু। রিয়া আর জায়ান পরিকল্পনা নষ্ট হয়ে যায়, কারণ জায়ান বুঝতে পারে আয়ানের সাথে লড়াই করা সম্ভব নয়। নদী আর আয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে ভোরের সূর্য দেখছে। তাদের এই প্রেম কাহিনী, যা এক প্রিয়ন আর ম্যামের সম্পর্কের মধ্য দিয়ে শুরু হয়েছিল, আজ তা পূর্ণতা পেল। তুমিও তো কম যাও না আয়ান, কাল সারা রাত আমাকে একটুও ঘুমাতে দাওনি। তোমার এই শক্ত হাত দুটো যখন আমাকে জাপটে ধরেছিল, আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছি। কিন্তু এখন আমাকে ছাড়ো, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নতুন বউ হিসাবে আমার কিছু দায়িত্ব আছে। আয়ান নদীর কথা শুনে মুচকি হাসে এবং নদীকে নিজের বুকে আরো গভীরে টেনে নেয়। নদীর নরম ঠোঁটে আয়ান নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এক দীর্ঘ আর গভীর চুম্বনে তারা দুজন আবারও হারিয়ে যায়। সকালের এই মিষ্টি আলোয় তাদের এই আদিম প্রেম যেন এক নতুন মাত্রা পায়। আমি তোমাকে এত সহজে ছাড়বো না নদী। তুমি এখন শুধু আমার বউ, আর এই ঘরের ভেতর আমাদের এই ব্যক্তিগত সময়টুকু কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ওই নেশাক্ত চোখ দুটো আমাকে বারবার তোমার কাছে টেনে নেয়। আমি চাই এভাবেই সারা জীবন তোমার বুকের মাঝে মাথা রেখে পার করে দিতে। তুমি আমাকে পাগল করে দেবে। তোমার এই স্পর্শ আমার ভেতর দিয়ে বিদ্যুতের মতো বয়ে যাচ্ছে। তোমার এই ভালোবাসার কাছে সম্পূর্ণ হার মেনেছি আমি, কিন্তু সত্যি বলছি, এবার আমাকে উঠতে দাও। মিতু আর মা হয়তো আমাদের জন্য নাস্তার টেবিলে বসে আছে। প্রথম দিনেই যদি এত দেরি করি, সবাই কিভাবে বলো তো? সবাই জানে আমরা কাল রাতে কতটা ক্লান্ত ছিলাম, তাই কেউ কিছু মনে করবে না। আর তুমি যদি এতই যেতে চাও, তবে আমাকে একটা শেষ চুমু দিয়ে যাও, এমন চুমু যা সারাদিন আমাকে তোমার কথা মনে করাবে। নদী আর কোনো কথা না বলে আয়নের গলার কাছে মুখ নিয়ে যায় এবং সেখানে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আয়নের মুখ দিয়ে এক অস্ফুট আওয়াজ বেরিয়ে আসে। নদীর এই পাগলামি আয়নকে আরো বেশি উত্তেজিত করে তোলে। বেশ কিছুক্ষণ পর তারা একে অপরকে ছেড়ে দেয় এবং তৈরি হয়ে নিচে নেমে আসে। এই যে নতুন বর বউ, তোমাদের কি সকাল হয় না নাকি? আমরা সেই কখন থেকে নাস্তার টেবিলে বসে আছি, আর তোমরা রুমে বসে প্রেম করছো। ভাইয়া, তুই তো দেখি বিয়ের পর একদম বদলে গেছিস। আগে তো সকাল সকাল উঠে পড়তি। মিতু, তুই একদম চুপ কর। মেয়েটা নতুন এই বাড়িতে এসেছে, ওকে একটু সময় দে। নদীমা, তুমি এসে এখানে বসো। কাল রাতের কোনো অসুবিধা হয়নি তো? তোমার মুখটা কেমন শুকনো লাগছে? আয়ান, তুই কি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিস? মা, তুমি কি যে বলো না, আমি ওকে কষ্ট দিব কেন? আমি তোকে মাথায় করে রাখি। মিতু, তুই বেশি বকিস না, নিজের পড়াশোনায় মন দে। কাল থেকে তোর পরীক্ষা শুরু হচ্ছে। আর নদী, তুমি এই পরোটাটা খেয়ে নাও, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। আয়ন বাবা, তুমি সত্যি আমার মেয়েকে খুব ভালোবাসো। নদী, তুই খুব ভাগ্যবতী যে এমন একটা স্বামী পেয়েছিস। চৌধুরী সাহেব, আপনি কি বলছেন? আপনার জামাই তো দেখছি একদম খাঁটি সোনা। নীলিমা, তুমি একদম ঠিক বলেছ। আমি একসময় আয়নকে অনেক অপমান করেছিলাম, কিন্তু ও নিজের যোগ্যতা আর ভালোবাসা দিয়ে আমার মন জয় করে নিয়েছে। আয়ন বাবা, তুমি অফিসের দায়িত্ব কবে থেকে নিচ্ছ? আমি চাই তুমি আর নদী মিলে আমাদের ব্যবসাটা আরো বড় করো। বাবা, আয়ান কাল থেকে অফিসে জয়েন করবে। আর ও শুধু আমার স্বামী নয়, ও এখন কোম্পানির অর্ধেক শেয়ারের মালিক। আমি চাই আয়ান নিজের হাতে সবকিছু সামলাক, কারণ ওর মেধার বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি। ম্যাম, আপনারা সবাই মিলে একসঙ্গে খাচ্ছেন দেখে আমার বুকটা জুড়িয়ে যাচ্ছে। আল্লাহ আপনাদের সব সময় সুখে রাখুক। আমি আপনাদের জন্য আরো একটু পায়েস নিয়ে আসছি। রতন, তুইও আমার সাথে আয়, বাবুদের সাথে খেয়ে নিবি। না মাসি, আমি তো আমার খাবার খেয়ে নিয়েছি। আমি এখন গাড়িটা পরিষ্কার করছি, কারণ সাহেব আর ম্যাম একটু পরেই অফিসে যাবেন। আপনারা সবাই শান্তিতে খেয়ে নিন। পরিবারের সবারই হাসি খুশি পরিবেশ থেকে আয়ান আর নদীর মন আনন্দে ভরে ওঠে। খাওয়া শেষ করে আয়ান আর নদী একসাথে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। নদী আজ একটা লাল রঙের শাড়ি পরেছে আর আয়ান পরেছে একটা কালো রঙের স্যুট। দুজনকে একসাথে একদম রাজ্যটক লাগছে।
তারা যখন অফিসে পৌঁছায় তখন অফিসের সব কর্মচারী তাদের দেখে অভ্যর্থনা জানানোর জন্য গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আয়ান বাবা, তুমি আজ আমাদের বড় সাহেব হয়ে অফিসে এসেছো। এটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি সবসময় ভালো থাকো বাবা। আর ম্যাম, আপনিও অনেক সুখে থাকবেন। কাশেম চাচা, আপনি আমাকে সব সময় নিজের ছেলের মতো ভালোবেসেছেন। আমি পিয়ন ছিলাম, তখনও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আয়ান ভাই আর নদী ম্যাম, আপনাদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে যে কারো নজর না লেগে যায়। আমি তো আগেই জানতাম আপনাদের মধ্যে কিছু একটা চলছে, আর সেটা সত্যি হলো। আমি আপনাদের কেবিনে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। আয়ান স্যার, আমাদের আগের সব ভুলের জন্য ক্ষমা করে দেবেন। আমরা আসলে বুঝতে পারিনি আপনি এত বড় ঘরের ছেলে আর এত উদার মনের মানুষ। আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ স্যার, শান ঠিক বলেছে। আমরা নদী ম্যামের সামনে আপনাকে অনেক অপমান করেছি। আপনি চাইলে আমাদের চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, কিন্তু দয়া করে আমাদের একটা সুযোগ দিন। আমরা আর কখনো এমন ভুল করব না। সায়েম আর রাকিব, আমি অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। তোমরা যা করেছো তা তোমাদের মানসিকতার পরিচয় ছিল, কিন্তু আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস করি না। তোমরা তোমাদের কাজ ঠিকমতো করবে, এটাই আমি চাই। আর কোনো অন্যায় আমি সহ্য করব না। আয়ান ঠিক বলেছে, তোমরা সবাই নিজের কাজে মন দাও। আর আরিফ সাহেব, আপনি আমার কেবিনে আসুন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। কোম্পানির কিছু পুরনো ফাইল আমার চেক করা দরকার। জি ম্যাম, আমি এখনই সব ফাইল নিয়ে আসি। আপনারা ভেতরে গিয়ে বসুন, আমি 2 মিনিটের মধ্যে আসি। আরিফ সাহেবের হাত পাও কাঁপছে, কারণ সে জানে আয়ান কোম্পানির অনেক দুর্নীতির কথা জেনে গেছে। আয়ান আর নদীর সেই পুরনো কেবিনে ঢুকে যেখানে তাদের প্রথম ভালোবাসা শুরু হয়েছিল। কেবিনের দরজাটা বন্ধ হতে আয়ান নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই কেবিনটা আমার খুব প্রিয় নদী। এখানে আমি প্রথম তোমাকে আমার বাহু ডোরে নিয়েছিলাম। তোমার সেই রাগী মুখটা আমি এখনো ভুলতে পারি না। তুমি তখন আমাকে চাকরি খাওয়ার ভয় দেখিয়েছিলে, আর এখন তুমি আমার বউ। তুমি তখন খুব বজ্জাত ছিলে আয়ান, ইচ্ছে করে আমাকে রাগাতে, আর আমি বোকার মতো তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার ওই চোখের চাহনি আমাকে সব ভুলিয়ে দিত। কিন্তু এখন ছাড়ো, আরিফ সাহেব চলে আসবে, আমাদের কাজ করতে হবে। আরিফ সাহেব এত সহজে আসবে না। সে এখন নিজের বাঁচার রাস্তা খুঁজছে। আমি ওকে একটু সময় দিচ্ছি নিজের ভুল স্বীকার করার। তুমি আমার দিকে ফেরো, আমি তোমার এই লাল ঠোঁটে একটু আদর করতে চাই। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নদীর গালে হাত রাখে। নদীর শরীরে আবারও আয়ানের স্পর্শ কেঁপে ওঠে। আয়ান নদীর ঠোঁটে একটা গভীর আর দীর্ঘ চুমু খায়। নদীর শাড়ির আঁচল মেঝেতে লুটিয়ে পড়ে। আয়ানের হাত নদীর শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে বিচরণ করতে থাকে। নদীর মুখ থেকে হালকা গোঙানির শব্দ বের হয়। আয়ান নদীর সোফার উপরে শুয়ে দেয় এবং তার উপরে ঝুঁকে পড়ে। তাদের এই মোহময় সময় যেন থামতেই চায় না। ঠিক তখনই বাইরে থেকে আরিফ সাহেব দরজায় টোকা দেয়। ম্যাম, আমি কি ভেতরে আসতে পারি? ফাইলগুলো নিয়ে এসেছি। আয়ান ওঠো প্লিজ, কেউ এসে পড়বে। আমাকে শাড়িটা ঠিক করতে দাও। আপনি একটু দাঁড়ান আরিফ সাহেব, আমরা একটু ব্যস্ত আছি। আসছি আরিফ সাহেব, আপনি বাইরে একটু অপেক্ষা করুন। নদী, তুমি শাড়িটা ঠিক করে নাও। আমরা রাতে এই অসমাপ্ত কাজটা বাড়িতে গিয়ে শেষ করব। নদী লজ্জা পেয়ে দ্রুত নিজের শাড়ি ঠিক করে নেয়। আয়ান দরজা খুলে দিয়ে আরিফ সাহেবকে ভেতরে ঢোকে, তার চোখে মুখে ভয়ের চাপ। অন্যদিকে শহরের অন্য প্রান্তে রিয়া আর জায়ান একটা রেস্টুরেন্টে বসে ষড়যন্ত্র করছে। তাদের সাথে বিক্রম আর সোনিয়াও আছে। তাদের সবাই মিলে আয়ান আর নদীর সুখ নষ্ট করার পরিকল্পনা করছে। জান, আমাদের কিছু একটা করতে হবে। আয়ান আর নদী এত সহজে সবকিছু পেয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার তো নদীর উপর ভীষণ রাগ হচ্ছে, ও আমাকে কিছুই জানায়নি। রিয়া, তুমি শান্ত হও, আমি সব খবর রাখছি। আয়ান অফিসে নতুন জয়েন করেছে। আমরা যদি কোম্পানির কোনো বড় প্রজেক্টে জালিয়াতি করে সেই দায় আয়ানের ঘাড়ে চাপিয়ে দিতে পারি, তবে চৌধুরী সাহেব নিজেই ওকে তাড়িয়ে দেবে। আয়ান একদম ঠিক বলেছে।
আয়না আমাকে অপমান করে ওই নদীকে বিয়ে করেছে, আমি ওকে এত সহজে ছেড়ে দেব না। আমি আয়নের জীবনে এমন একটা ঝড় তুলবো যে নদীর কথা ভুলে যাবে। তোমরা বাচ্চারা বেশি ভাবছো, আসল কাজটা আমি করব। আরমান জেলে থেকে আমাকে ফোন করেছিল, সে বলেছে তার লোক আয়নের উপর নজর রাখছে। আমরা এমন একটা ফাঁদ পাতবো যেখান থেকে আয়ন আর বের হতে পারবে না। বিক্রমের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। তাদের এই ষড়যন্ত্রের কথা আয়ান আর নদী কিছুই জানে না। তারা নিজেদের ভালোবাসার জগতে মগ্ন আছে। বিকেলে আয়ানের ছোটবেলার বন্ধু পুলিশ ইন্সপেক্টর কবির অফিসে আসে আয়ানের সাথে দেখা করতে। কবিরের মুখটা বেশ গম্ভীর। আয়ান বন্ধু, আমি একটা খারাপ খবর নিয়ে এসেছি। আরমান জেল থেকে তার পুরনো গুন্ডাদের সাথে যোগাযোগ করেছে। সে তোকে আর নদীকে মারার জন্য লোক ভাড়া করেছে। তোদের খুব সাবধানে থাকতে হবে। কবির, তুই চিন্তা করিস না, আমি ওই আরমানকে ভয় পাই না। ও যদি আমার বা নদীর দিকে একটা আঙুলও তোলে, আমি ওর হাত কেটে নেব। তুই শুধু আমাকে ওর লোকদের খবর দিবি, বাকিটা আমি সামলে নেব। আয়ান, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমরা পুলিশকে সবটা জানাবো। তুমি নিজে কোনো আইন হাতে তুলে নেবে না। আমার খুব ভয় করছে, যদি তোমার কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো? ভাবি, আপনি ভয় পাবেন না, আমি আয়ানের সাথে আছি। আরমান এত সহজে কিছু করতে পারবে না। আমি আমার ফোর্স নিয়ে আপনাদের বাড়ির আশেপাশে নজরদারি রাখবো। আপনারা শুধু নিজেদের সাবধানে রাখবেন। কবির চলে যাওয়ার পর নদী ভয়ে আয়নকে জড়িয়ে ধরে। আয়ন নদীর চুলে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসে। অফিসের সবাই চলে গেলে আয়ন আর নদী আবারও সেই কেবিনে একা হয়ে যায়। আয়ন কেবিনের দরজা ভেতর থেকে লক করে দেয়। নদীর চোখের দিকে তাকায় ও। আয়ন বুঝতে পারে নদীর মনে এখনো ভয় কাজ করছে। নদী, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি যতদিন বেঁচে আছি পৃথিবীর কোনো শক্তি তোমার বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এই ভয়টা মন থেকে দূর করে দাও। আমি তোমাকে বিশ্বাস করি আয়ান, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের চারপাশে অনেক শত্রু ঘুরঘুর করছে। রিয়া আমাকে আজ একবারও ফোন করেনি। ওর এই নীরবতা আমার কাছে সন্দেহজনক লাগছে। রিয়াকে নিয়ে তুমি ভেবো না, আমি জানি ও আর জায়ান মিলে কিছু একটা প্ল্যান করছে। আমি ওদের দিকেও নজর রাখছি। এখন তুমি সব চিন্তা বাদ দাও আর আমার কাছে এসো। আমি তোমার এই ভয়ার্ত মুখটা দেখতে চাই না। আয়ান নদীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে। নদীর সব চিন্তা দূর করার জন্য আয়ান নদীর ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে শুরু করে। নদীর শরীর আবারও উত্তেজনায় কাঁপতে থাকে। আয়ান নদীর শাড়ির পিনগুলো একে একে খুলে দেয়। নদীর উন্মুক্ত পিঠে আয়ানের তপ্ত নিঃশ্বাস নদীর সারা শরীরে এক দাবানল তৈরি করে। আয়ান নদীকে টেবিলের উপরে বসিয়ে দেয়। নদীর পা দুটো আয়নের কোমর জড়িয়ে ধরে। এই অন্ধকার কেবিনে শুধু তাদের দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আয়ান, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো। আমি তোমার এই পাগলামি ছাড়া আর কিছুই ভাবতে চাই না। তোমার এই স্পর্শ আমাকে সব ভুলিয়ে দিচ্ছে। আমি শুধু তোমার হতে চাই। তুমি তো আমারই নদী, তোমার এই শরীরের প্রতিটি ভাঁজে আমার অধিকার। আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যে তুমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাবে। তোমার এই নরম ঠোঁট আমাকে বারবার নেশাগ্রস্ত করে তোলে। আয়ান নদীর ঠোঁটে আবারও নিজের ঠোঁট মেলায়। তাদের এই মিলন যেন কোনো বাঁধন না মানে। অফিসের এই নিস্তব্ধ পরিবেশ তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। আয়ান নদীর শরীরে সব আবরণ খুলে দেয়। নদীর ফর্সা শরীর চাঁদের আলোর মতো জ্বলজ্বল করছে। আয়ান নদীর বুকে নিজের মুখ গুজে দেয়। নদীর মুখ দিয়ে কামনার তীব্র আর্তনাদ বেরিয়ে আসে। তারা একে অপরের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। দীর্ঘক্ষণ পর তাদের এই রোম্যান্স শেষ হয়। দুজনেই হাঁপাচ্ছে। আয়ান নদীর শাড়িটা পরম মমতায় পরিয়ে দেয়। আজ রাতে বাড়িতে গিয়েও তোমাকে আমি ছাড়বো না নদী। তুমি আমাকে পুরো পাগল করে দিয়েছ। চলো এবার ফেরা যাক, মা হয়তো চিন্তা করছে। তুমি সত্যিই একটা রাক্ষস আয়ান, সারাক্ষণ শুধু আমার পেছনে লেগে থাকো। চলো এবার যাই, আমারও খুব ক্লান্ত লাগছে। আয়ান আর নদী অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠে।
রতন গাড়ি চালিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর জামিলা মাসি তাদের খাবার দেয়। মৃত্যু আর আয়ানের মা তাদের জন্য অপেক্ষা করছিল। সবাই মিলে গল্প করতে করতে রাত অনেক হয়ে যায়। আয়ান আর নদী নিজেদের ঘরে ফিরে আসে। এই রাতটা তাদের জন্য আবারও এক নতুন রোম্যান্সের রাত হয়ে ওঠে। শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আয়ান আর নদীর এই গভীর ভালোবাসা তাদের সব বিপদ থেকে রক্ষা করবে বলে তারা বিশ্বাস করে। আয়ান, তুমি কি আজ অফিসে যাবে? না দেখে রোদ অনেক উপরে উঠে গেছে, আর তুমি এখনো আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছো। ছাড়ো, এবার আমাকে নাস্তা তৈরি করতে হবে। মা আর ঋতু হয়তো ভাবছে আমরা কতটা অলস। নদী, এই রাজকীয় সকালে তোমার এই মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকলে আমার মনে হয় পৃথিবীটা থমকে যাক। অফিসের কাজ তো সারা জীবন থাকবে, কিন্তু তোমার এই উষ্ণতা আর ভালোবাসার মুহূর্তগুলো আমি হারাতে চাই না। তোমার শরীরের এই বুনো সুঘ্রাণ আমাকে মাতাল করে দিচ্ছে। কাল রাতের সেই স্মৃতিগুলো আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। তুমি কি জানো তুমি কতটা আবেদনময়ী? তুমি দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছ আয়ান। সারাক্ষণ শুধু রোম্যান্স আর ভালোবাসা নিয়ে পড়ে থাকো। অফিসের ওই জরুরি ফাইলগুলো আজ চেক করার কথা ছিল। রিয়া আর জায়ান কাল রাতে আমাকে ফোন করেছিল। ওরা নাকি আজ আমাদের সারপ্রাইজ দেবে। আমার মন বলছে ওরা ভালো কিছু করবে না। তোমার কি মনে হয়? রিয়া আর জায়ান যাই করুক না কেন, আমি সবকিছুর জন্য তৈরি আছি। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। এখন আমার দিকে তাকাও। তোমার ওই ভেজা ঠোঁট দুটো আমাকে ডাকছে। আমি চাই আজকের দিনটা একটা দীর্ঘ চুমু দিয়ে শুরু করতে। তুমি কি আমাকে সেই অনুমতি দেবে না নদী? আয়ান নদীকে নিজের বুকের উপরে টেনে নেয়। নদীর সিল্কের নাইটিটা আয়নের হাতের স্পর্শে আবদ্ধ হয়ে ওঠে। আয়ন নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এক দীর্ঘ আর গভীর চুম্বনে নদীও নিজেকে সঁপে দেয় তার প্রিয়তম পুরুষের কাছে। তাদের এই প্রেম যেন কোনো সীমানা মানে না। কামনার এক তীব্র স্রোতে তাদের শরীরের ভেতর দিয়ে বয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আয়ন নদীকে ছেড়ে দেয়। নদী লজ্জা পেয়ে বাথরুমে দৌড়ে পালায়। আয়ন হাসতে হাসতে বিছানা থেকে ওঠে এবং তৈরি হতে থাকে নিচে। নাস্তার টেবিলে তখন এক এলাহি কাণ্ড চলছে। মা দেখো, ভাইয়া আর ভাবি এখনো নামছে না। ওরা কি আজ নাস্তা করবে না নাকি? আমার তো খুব খিদে পেয়েছে। জামিলা মাসি, তুমি কি পরোটাগুলো ভাজা শেষ করেছো, নাকি আমি নিজেই কিচেনে যাব? মিতু, তুই একদম শান্ত হয়ে বস। ওরা নতুন বিয়ে করেছে, ওদের একটু নিজেদের মতো সময় কাটাতে দে। জামিলা, তুই মিতুকে খেতে দে। আর নদীমাকে গিয়ে বল আমি ওর জন্য স্পেশাল পায়েস রান্না করেছি, ও যেন তাড়াতাড়ি আসে। জি ম্যাম, আমি এখনই যাচ্ছি। রতন, তুই কি গাড়ির চাবিটা নিয়ে রেডি আছিস? সাহেব তো আজ একটু তাড়াতাড়ি বের হতে চেয়েছিল। তোর কি গাড়ির ধোয়া শেষ হয়েছে? হ্যাঁ মাসি, আমি গাড়ি একদম ঝকঝকে করে রেখেছি। সুলতান আর জব্বার গেটে দাঁড়িয়ে আছে। ওরা আজ খুব সতর্ক, কারণ ইন্সপেক্টর কবির সাহেব কাল রাতে ফোন করে কিছু সাবধানবাণী দিয়েছিলেন। আমাদের বাড়ির চারপাশটা আজ খুব শান্ত লাগছে, কেন জানি না। চৌধুরী সাহেব, আপনি কি শুনছেন? আরমান জেল থেকে লোক পাঠিয়েছে বলে কবির আমাদের সাবধান করেছে। আপনি কি অফিসের নিরাপত্তা বাড়িয়েছেন? আমার খুব ভয় লাগছে নদী আর আয়নকে নিয়ে। নীলিমা, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। সুলতান আর জব্বার এখন আমাদের বিশ্বস্ত লোক। ওরা জান দিয়ে দেবে নদীকে রক্ষা করার জন্য। আর আয়ন তো এখন নিজের এক বিশাল শক্তির অধিকারী। ওর সাথে লড়াই করতে গেলে শত্রুদের 10 বার ভাবতে হবে। চৌধুরী সাহেব কফির কাপে চুমুক দেন। ঠিক তখনই আয়ান আর নদী নিচে নেমে আসে। আয়নের পরনে নেভি ব্লু স্যুট আর নদী পরেছে হালকা গোলাপি রঙের একটা শাড়ি। দুজনকে একসাথে দেখে নীলিমা বেগমের চোখ জুড়িয়ে যায়। তারা সবাই মিলে নাস্তা করতে বসে এবং অফিসের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে। বাবা, আমি আজ অফিসে গিয়ে আরিফ সাহেবের সাথে সব ফাইল অডিট করব। আমার মনে হচ্ছে কোম্পানির ভেতরের কেউ একজন বড় ধরনের টাকা তছরূপ করছে। আর রিয়া ও জায়ানের গতিবিধি আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ বাবা, কাল রাতে রিয়া আমাকে ফোন করে খুব
অদ্ভুত সব কথা বলছিল। ও বলছিল আয়ান নাকি ওর অনেক দিনের পরিচিত আর ও আয়ানের অনেক গোপন কথা জানে। আমি ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু খুব আত্মবিশ্বাসের সাথে বলছিল। ভাবি, এই রিয়া আপুটা একদম ভালো না। ও সব সময় ভাইয়ের দিকে কেমন করে যেন তাকায়। আমার মনে হয় ও তোমাদের মাঝে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। তুমি কিন্তু ওর কথা কানে তুলবে না। মিতু, তুই ঠিকই বলেছিস। রিয়া একসময় আমার বাবার সাথে কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু বাবা ওকে প্রশ্রয় দেননি। সেই ক্ষোভ হয়তো ওর মনে আছে। চলো নদী, দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের অনেক যুদ্ধ জিততে হবে। আয়ান আর নদী গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসের গেটে পৌঁছাতেই কাসেম চাচা তাদের অভিবাদন জানায়। কাসেম চাচার মুখে এক চিলতে হাসি, যেন আজ খুব আনন্দিত। আয়ান সাহেব আর নদী ম্যাম, আপনাদের দেখে বুকটা ভরে যায়। অফিসে আজ সবাই খুব ব্যস্ত। সুমি রিসেপশনে বসে কার সাথে যেন খুব ঝগড়া করছে। আপনারা ভিতরে যান, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমি আপনাকে বলছি তো, ম্যাম এখন কেবিনে নেই। আপনি কেন বারবার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন? আপনি কে? আপনার পরিচয় কি আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব কিন্তু? আমি সোনিয়া, আর আয়ান আমার খুব কাছের মানুষ। তুমি সামান্য এক কর্মচারী হয়ে আমার পথ আটকানোর সাহস কোথা থেকে পাও? হ্যাঁ, জানো আমি চাইলে এই মুহূর্তে তোমার চাকরি খেয়ে নিতে পারি। সোনিয়া, তুমি এখানে কি করছো? আর সুমির সাথে এভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? সুমি ওর দায়িত্ব পালন করছে। তুমি এখান থেকে বিদায় হও। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সোনিয়া, আপনি মনে হয় ভুলে গেছেন এটা আমার অফিস আর আয়ান আমার স্বামী। আপনি যেভাবে চিৎকার করছেন তাতে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। রতন, সোনিয়াকে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দাও। নদী, তুমি আমাকে অপমান করছো। এর ফল তোমাকে ভোগ করতে হবে। আয়ান, তুমি একদিন পস্তাবে। দেখবে এই মেয়েটা তোমাকে ধ্বংস করে দেবে। আমি বাবা আর রিয়ার সাথে কথা বলে সব ব্যবস্থা করেছি। তোমরা শুধু সময়ের অপেক্ষা করো। সোনিয়ার আগে ফুসতে ফুসতে বেরিয়ে যায় অফিসের সবাই। এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সাইম আর রাকিব এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করছিল। তারা ভাবছে সোনিয়া হয়তো বড় কোনো চাল চালবে। দেখেছিস রাকিব, আয়ান ভাই তো দেখি সোনিয়া ম্যামকেও ছাড়লো না, কিন্তু সোনিয়া ম্যামের সাথে বিক্রম সাহেবের অনেক কানেকশন আছে। যদি অফিসের ক্ষতি হয় তবে আমাদের চাকরি কি থাকবে? তুই সব সময় নেগেটিভ ভাবিস স্যাম। আনসার যা করছেন ঠিকই করছেন। আমাদের উচিত ওনাকে সাপোর্ট করা। আরিফ সাহেব তো ভয় নিজের কেবিন থেকে বের হচ্ছেন না। উনি মনে হয় আজ বড় কোনো ধাক্কা খাবেন। আয়ান আর নদী নিজের কেবিনে ঢোকে। সেখানে আগে থেকে রিয়া আর জায়ান বসেছিল। রিয়ার মুখ এক কুটিল হাসি, আর জায়ান খুব ভাব নিয়ে ল্যাপটপে কিছু একটা কাজ করছিল। কি খবর নতুন দম্পতি? তোমাদের তো আসতেই অনেক দেরি হয়ে গেল। আমরা এখানেই সেই কখন থেকে বসে আছি। নদী, তোর কি মনে আছে আমরা একবার প্রজেক্ট এক্স নিয়ে কথা বলছিলাম? সেই ফাইলটা আমি খুঁজে পেয়েছি। আয়ন সাহেব, এই ফাইলটা দেখুন। এখানে আপনার বাবার সই আছে আর কিছু লেনদেন দেখাচ্ছে যা অনেক অবৈধ কাজের সাথে যুক্ত। আমরা যদি এটা ওপেন করি তবে আপনার বাবার সমান ধুলোয় মিশে যাবে আর আপনার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। রিয়া আর জায়ান, তোমরা কি ভেবেছো এই পুরনো ম্যানিপুলেটেড ফাইল দেখিয়ে আমাকে ভয় দেখাবে? আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন, আর তোমরা এই ফাইলটা জালিয়াতি করে বানিয়েছো সেটা আমি অনেক আগেই প্রমাণ করে ফেলেছি। ইন্সপেক্টর কবির সাহেব, আপনি ভেতরে আসতে পারেন। রিয়া আর জায়ন, আপনাদের বিরুদ্ধে জালিয়াতি আর ব্ল্যাকমেলিং এর অভিযোগ আছে। আপনারা এই ফাইলটা ব্যবহার করে আয়ান আর নদীকে হুমকি দিচ্ছেন, যা আইনত অপরাধ। আপনাদের এখনই থানায় যেতে হবে। নদী, তুই এটা করতে পারলি? তুই আমার সাথে পুলিশের খেলা খেলছিস? আমি তো তোর ভালো চাইছিলাম। এই আয়ান তোকে ধোঁকা দিচ্ছে। ও আসলে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত। রিয়া, অনেক হয়েছে। তুই আর একটা কথা বললে আমি নিজের হাতে তোকে থাপ্পড় মারবো। আমি আমার স্বামীকেও চিনি আর তোকেও চিনি। তোদের মতো বিষাক্ত বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কবির ভাই, আপনি এদের নিয়ে যান। আমি আর এদের মুখ দেখতে চাই না। কবির রিয়া আর জায়ানকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। আরিফ সাহেব ও এইসব দেখে কাঁপতে কাঁপতে কেবিনে ঢোকেন এবং আয়নের পায়ে লুটিয়ে পড়েন। তিনি নিজের সব দোষ স্বীকার করতে থাকেন।
আয়ান স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি বিক্রম সাহেবের চাপে পড়ে কোম্পানির টাকা সরিয়েছিলাম। আমি সব টাকা ফেরত দিয়ে দেব। দয়া করে আমাকে জেলে পাঠাবেন না, আমার পরিবার পথে বসে যাবে। আরিফ সাহেব, আপনি অনেক বড় অন্যায় করেছেন, কিন্তু আপনি নিজেই স্বীকার করেছেন, তাই আমি আপনাকে পুলিশের হাতে দিচ্ছি না। তবে আপনি আজই এই অফিস থেকে চলে যাবেন আর কোনো দিন আমাদের সামনে আসবেন না, এটাই আপনার শাস্তি। আয়ন, তুমি কি সবাইকে ক্ষমা করে দেবে নাকি? দেখো, বিক্রম সাহেব কিন্তু বাইরে আমাদের জন্য ফাঁদ পেতে রয়েছে। সোনিয়া আর আরমান মিলে বড় কিছু করার পরিকল্পনা করছে। আমাদের এখন অনেক সতর্ক থাকতে হবে। নদী, তুমি চিন্তা করো না, বিক্রম সাহেব আর সোনিয়া এখন কবিরের জালে ধরা পড়বে, কারণ রিয়া আর জায়ান সব স্বীকার করবে। এখন তুমি একটু শান্ত হও, আমাদের অনেক কাজ বাকি। দুপুরে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি কি আমার সাথে বাইরে যাবে? নদী আয়ানের কথা শুনে কিছুটা স্বস্তি পায়। দুপুরে তারা একটা সুন্দর রেস্টুরেন্টে যায়। সেখানে তারা দুজন মিলে কিছুটা রোমান্টিক সময় কাটায়। আয়ান নদীর হাত ধরে এক গভীর অঙ্গীকার করে। নদী, আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন তোমার চোখে জল আসতে দেব না। আমাদের এই ভালোবাসা চিরকাল এমনই থাকবে। তুমি শুধু আমার পাশে থেকো। তোমার এই মায়াবী হাসি আমাকে বেঁচে থাকার শক্তি দেয়। আমি তোমাকে ভালোবাসি আয়ান। তোমার এই সাহসিকতা আর সততা আমাকে মুগ্ধ করে। আমি চাই আমাদের এই ছোট্ট সংসারটা একদিন অনেক বড় হবে আর আমরা পৃথিবীর সব সুখ খুঁজে পাবো। লাঞ্চ শেষ করে তারা যখন ফিরছিল তখন হঠাৎই তাদের গাড়ির সামনে কয়েকটা মোটরসাইকেল এসে পথ আটকায়। আরমানের পাঠানো গুন্ডারা তাদের ঘিরে ফেলে। রতন গাড়ি থেকে নেমে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা অনেকজন ছিল। আয়ান নদীকে গাড়ির ভেতরে থাকতে বলে, নিচে বাইরে বেরিয়ে আসে। তোমরা যারা এসেছো তারা কি জানো না তোমরা কার সাথে লড়তে এসেছো? আরমান তোমাদের পাঠিয়েছে, তাই তো যাও, ওকে গিয়ে বলো আয়ানকে মারা এত সহজ নয়। তোরা যদি বাঁচতে চাস তবে এখনই পালা। অনেক লেকচার দিয়েছিস পিয়ন সাহেব, আজ তোকে আর তোর বউকে শেষ করে তবেই আমরা যাব। ধর ওকে, মার শালাকে। শুরু হয় এক তুমুল মারপিট। আয়ান একা হাতে সব গুন্ডাদের ঘায়েল করতে থাকে। নদীর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু আয়ান একাই বীরের মতো লড়ছে। সুলতান আর জাবারও ঠিক সময়ে সেখানে এসে পৌঁছায় এবং গুন্ডাদের ধোলাই করতে শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ নিয়ে কবিরও হাজির হয় এবং সব গুন্ডাদের গ্রেপ্তার করে। আয়ন, তোমার খুব লেগেছে, রক্ত পড়ছে হাত দিয়ে। আমি বলেছিলাম না তুমি বাইরে এসো না? তুমি কেন নিজের জীবন এইভাবে ঝুঁকিতে ফেললে বলো তো? আমি তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো? এই সামান্য আঘাত কিছুই না নদী, তুমি সাথে আছো তো আমার কিছুই হবে না। চলো বাড়িতে যাই, মা চিন্তা করছে। আর আজ রাতে আমি তোমাকে স্পেশাল কিছু গিফট দেব আমাদের এই জয়ের আনন্দে। বাড়িতে পৌঁছানোর পর মৃদু আর আয়নের মা তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন, কিন্তু আয়ন সবাইকে সান্ত্বনা দেয়। রাতে আয়ন নদীকে তাদের সাজানো বেডরুমে নিয়ে যায়, যেখানে হাজারো মোমবাতি জ্বলছে আর সুগন্ধি ফুলের গন্ধে ঘরটা মম করছে। আয়ন, এসব তুমি কখন করলে? ঘরটা তো একদম স্বর্গের মতো লাগছে। তুমি এত পাগলামি কেন করো বলো তো? আমার তো লজ্জা লাগছে। মিতু আর মা যদি দেখে ফেলে তবে কি হবে? কেউ দেখবে না নদী, এই রাতটা শুধু আমাদের। মিতু আর মা ঘুমিয়ে পড়েছে। আমি চাই আজ তোমাকে নতুন করে আপন করে নিতে। তোমার এই ভেজা ঠোঁট আর কাজল কালো চোখ আমাকে বারবার ডাকছে। আমি আজ কোনো মানা শুনবো না। আয়ান নদীকে কোলে ধরে বিছানায় শুইয়ে দেয়। নদীর শাড়ির বাজে আয়নের হাত বিচরণ করতে শুরু করে। নদীর শরীরে শিহরণে কেঁপে ওঠে। আয়ান নদীর প্রতিটি অঙ্গে ভালোবাসার চিহ্ন আঁকতে থাকে। নদীর দীর্ঘশ্বাস আর কামনার গোঙানি সারা ঘরে ছড়িয়ে পড়ে। তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। পৃথিবীর সব শত্রুতা আর ষড়যন্ত্র তাদের এই ভালোবাসার কাছে হার মেনে নেয়। আমি তোমার এই প্রেমের সাগরে ডুবে যেতে চাই। আমাকে ছেড়ে কোনোদিন যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই আদর আমাকে পাগল করে দিচ্ছে। আমি শুধু তোমার নদী, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার নাম লেখা থাকবে। আমরা এভাবেই সারা জীবন একে অপরের ছায়া হয়ে থাকব। আমাদের এই রাজকীয় মিলনই হবে সব ষড়যন্ত্রের
শেষ জবাব। সারা রাত ধরে চলে তাদের প্রেমের এক দীর্ঘ আর রোমাঞ্চকর উপাখ্যান, যেখানে শুধু ভালোবাসা আর আবেগের জয় হয়। ভোরের আলো ফোটার আগে তারা একে অপরের বাহু ধরে শান্তিতে ঘুমিয়ে পড়ে। অফিসের কর্মচারী থেকে শুরু করে বাড়ির সবাই এখন জানে আয়ান আর নদী এক অবিচ্ছেদ শক্তি, যারা সব বাধা জয় করতে জানে। নদী আমার জান, এই সকালটা যেন আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করার বার্তা নিয়ে এসেছে। তুমি যখন আমার বুকে মাথা রেখে এভাবে ঘুমিয়ে থাকো, আমার মনে হয় পৃথিবীর সব সুখ আমার হাতের মুঠোয়। কাল সারা রাত তুমি আমাকে যে ভালোবাসা আর উষ্ণতা দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমার শরীরের প্রতিটি ভাঁজ, তোমার ওই নেশাক্ত চোখ আর নরম ঠোঁট আমাকে বারবার পাগল করে দেয়। আমি চাই আজ সারাদিন আমরা এই ঘরেই বন্দি থাকি, কেউ আমাদের বিরক্ত করবে না। সব শত্রু এখন জেলের ভেতরে, তাই আমাদের আর কোনো ভয় নেই, শুধু তুমি আর আমি আর আমাদের এই অনন্ত প্রেম। তুমি দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছ আয়ান। সকালে উঠেই তোমার এই পাগলামি শুরু হয়ে যায়। তুমি জানো কাল রাতে তুমি আমাকে একটুও ঘুমাতে দাওনি। তোমার এই শক্ত বাহুর ডোরে আর গভীর চুম্বনে আমি নিজেকে বারবার হারিয়ে ফেলেছি। তোমার পরশ পেলে আমার শরীরের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। কিন্তু এখন আমাকে উঠতে দাও আয়ান। নিচে মা বাবা আর মিতু আমাদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। আজ তো আমাদের থানায় যাওয়ার কথা। কবির ভাই ফোন করেছিল, আরমান, বিক্রম আর বাকিরা সবাইকে আজ কোর্টে চালান করা হবে। আমাদের সেখানে একবার যেতে হবে তাদের শেষ পরিণতি দেখার জন্য। ওই সব শয়তানদের মুখ আজ সকালে আমি দেখতে চাই না নদী। ওরা ওদের কর্মের ফল পেয়েছে। কবির ওদের এমন শাস্তি দেবে যে ওরা সারা জীবন জেলের ঘানি টানবে। তুমি শুধু আমার দিকে তাকাও। তোমার এই খোলা চুলগুলো যখন আমার মুখে এসে পড়ে, আমার ভেতরের সব কামনার আগুন আবার জ্বলে ওঠে। তুমি কি আজ আমাকে একটা সকালের মিষ্টি চুমু দিয়ে তোমার ভালোবাসা প্রমাণ করবে না? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাই না। তুমি আমার জীবনের সেই আলো যা আমি অনেক বছর ধরে খুঁজছিলাম। তুমি সত্যি একটা রাক্ষস। তোমার ভালোবাসার কোনো শেষ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নাম লেখা আছে। তুমি আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছো যে আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এই দম বন্ধ হওয়াতেও একটা অদ্ভুত সুখ আছে। এই নাও তোমার চুমু। এখন আমাকে ছাড়ো, আমি তাড়াতাড়ি গোসল করে শাড়ি পরে নেই। তুমিও রেডি হয়ে নাও। পরিবারের সবার সাথে আজ আমাদের অনেক কথা আছে। নদী আয়নের ঠোঁটে এক দীর্ঘ আর গভীর চুম্বন এঁকে দেয়। আয়ন ও নদীর উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দেয়। তাদের এই সকালের রোম্যান্স শেষ হয়ে নদী বাথরুমে চলে যায়। আয়ন বিছানায় শুয়ে নদী যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তারা দুজনেই তৈরি হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে তখন এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভাইয়া ও ভাবি, তোমাদের কি সকাল হয় না নাকি? আমরা সেই কখন থেকে তোমাদের জন্য বসে আছি। আজ তো স্পেশাল দিন, কারণ আজ আমাদের সব টেনশন শেষ। মা আজ অনেক মজার মজার খাবার রান্না করেছে। ভাবি, তুমি এখানে আমার পাশে এসে বসো। ভাইয়া, তোমাকে আজ খুব ফ্রেশ দেখাচ্ছে। মনে হচ্ছে কাল রাতে তোমাদের খুব ভালো ঘুম হয়েছে। ঋতু, তুই একদম চুপ করবি? বড়দের কথার মাঝে সবসময় ফোড়ন কাটিস। নদীমা, তুই এদিকে আয়, আমার পাশে বস। তোর মুখটা একদম চাঁদের মতো জল জল করছে। আয়ান, তুই আমার মেয়েটাকে ভালোবেসে এত সুন্দর করে রেখেছিস, দেখে আমার খুব শান্তি লাগছে। আমি আজ তোর বাবার কথা খুব মনে করছি। উনি বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। বেআইন সাহেব, আপনি মন খারাপ করবেন না। শমশের আলী সাহেবের আত্মা আজ নিশ্চয়ই অনেক শান্তি পাচ্ছে, কারণ তার ছেলে আজ নিজের সব মান সম্মান আর সম্পত্তি ফিরে পেয়েছে। আয়ন বাবা, তুমি আজ যা করেছো তা এক কথায় অবিশ্বাস্য। তুমি শুধু আমার মেয়েকেই ভালোবাসোনি, তুমি আমাদের পুরো পরিবারকে রক্ষা করেছো। আমি আজ বুক ফুলিয়ে বলতে পারি, আয়ান তুমি আমার ছেলে। চৌধুরী সাহেব, আপনি একদম ঠিক বলেছেন। আইন আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছে। নদী, তুই খুব ভাগ্যবতী যে তুই আইনের মতো একজন জীবন সঙ্গী পেয়েছিস। জামিলা, তুই সবাইকে খাবার বেড়ে দে। আজ আমাদের সবাই একসাথে মিলে আনন্দ করার দিন। রতন, সুলতান আর জব্বার, তোরাও এসে আমাদের সাথে খেয়ে নে। আজ আর কোনো ডিউটি নেই। ম্যাম, আপনাদের এই হাসিটুকু সংসার দেখে আমার চোখ জল চলে আসছে। আমি তো নদী
ম্যামকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। আজ ও এত সুখী দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। রতন, তোরা তাড়াতাড়ি আয়, সাহেবের সাথে একসাথে বসে খাবার খাবি। এমন দিন আর কবে পাবি? আসছি মাসি, আমরা সবাই আসছি। আয়ান সাহেব আমাদের যে সম্মান দিয়েছেন তা আমরা জীবনেও ভুলব না। সুলতান আর জব্বারও কাল সারা রাত জেগে পাহারা দিয়েছে। আজ আমরা নিশ্চিন্তে একবেলা পেট পুড়ে খাবো। আয়ান সাহেব আর নদী ম্যাম, আপনাদের জুটিকে আল্লাহ সবসময় সুখে রাখুক। আয়ন ভাই, আপনি কাল যেভাবে গুন্ডাদের সাথে একা লড়েছেন, আমরা তো দেখেই অবাক। আপনি শুধু আমাদের বস নন, আপনি আমাদের হিরো। আজ থেকে আপনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। জব্বার, তুই কি বলিস? ঠিক বলেছিস সুলতান ভাই। আয়ান সাহেবের শরীরে যে শক্তি আর সাহস আছে তা সাধারণ মানুষে থাকে না। আমরা আজ থেকে আয়ান সাহেবের ছায়ার মতো থাকব। তোমরা সবাই আমার পরিবারের অংশ। রতন, সুলতান, জব্বার, তোমরা সবাই আমার সাথে বসে খাবার খাবে। আমি কাউকে ছোট করে দেখি না। সবাই মিলেমিশে থাকলে তবেই তো শান্তি আসে বাবা। আমি আজ দুপুরে একবার থানায় যাব, তারপর অফিসে যাব। আজ অফিসের সব হিসাব নিকাশ ফাইনাল করে আমি নদীকে নিয়ে কয়েকদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাব। আমাদের একটা হানিমুন তো পাওনা আছে, তাই না নদী? আয়ান, তুমি সবার সামনে এসব কি বলছো? আমার খুব লজ্জা লাগছে মা। আপনারা ওর কথায় কান দেবেন না। ও সব সময় এমন পাগলামি করে। তবে হ্যাঁ, আজ আমরা অফিসে গিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো। অফিসে সবাই আমাদের জন্য অনেক চিন্তা করছে। সবাই মিলে হাসাহাসি করে নাস্তা শেষ করে। আয়ন আর নদী গাড়িতে করে থানার দিকে রওনা হয়। থানায় পৌঁছানোর পর ইন্সপেক্টর কবির তাদের সদরে অভ্যর্থনা জানায়। জেলের ভেতরে তখন আরমান, বিক্রম, সোনিয়া, রিয়া আর জায়ান বন্দি অবস্থায় আছে। তাদের চেহারায় চরম হতাশা আর ভয়ের চাপ। আয়ান বন্ধু, তুই এসেছিস, ভালো করেছিস। দেখ, এই 5 জন শয়তানকে আমি আলাদা সেলে আটকে রেখেছি। আজ বিকেলে এদের কোর্টে তোলা হবে। আরমান আর বিক্রমের সব কালো ব্যবসার প্রমাণ আমি বিচারকের কাছে পাঠিয়ে দিয়েছি। এদের যাবজ্জীবন জেল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুই কি ওদের সাথে কিছু কথা বলতে চাস? হ্যাঁ কবির, আমি ওদের সাথে শেষবারের মতো কথা বলতে চাই। আরমান আর বিক্রম, আপনারা ভেবেছিলেন আমাকে আর আমার বাবাকে ধ্বংস করে আপনারা শান্তিতে রাজত্ব করবেন, কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন যে সত্যের জয় সবসময় হয়। আমি আজ আমার বাবার সব প্রতিশোধ নিয়েছি। আপনারা এখন সারা জীবন এই অন্ধকূপে পচে মরবেন, এটাই আপনাদের কর্মফল। আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত শক্তিশালী। আমার অহংকার আর লালসা আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি নদীকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে একবার সুযোগ দাও। আমি দেশ ছেড়ে চলে যাব। আমি আর কখনো তোমাদের সামনে আসব না। আমাকে জেলে পোষা ভাত খেতে দিও না। আয়ন বাবা, তুমি শমশের আলীর ছেলে, তুমি অনেক দয়ালু। আমি তোমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি নিজের মেয়ের অন্ধ ভালোবাসার পরে তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম। আমাকে ছেড়ে দাও। আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। সোনিয়াকে তুমি ক্ষমা করে দাও, ওর কোনো দোষ নেই। আয়ান, আমি তোমার কাছে হাত জোর করছি। আমি রিয়া আর জায়ানের কথায় পরিচিত হয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি তুমি নদীকে কতটা ভালোবাসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে প্লিজ পুলিশের হাত থেকে বাঁচাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাদের জীবনের ছায়া হয়ে আসবো না। নদী, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর বন্ধু হয়ে তোর পিঠে ছুরি মেরেছি। আমার টাকা লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। জায়ান আমাকে এসব করতে বাধ্য করেছিল। তুই তো অনেক বড় মনের মানুষ। তুই আয়ানকে বলে আমাদের এই জেলের জীবন থেকে মুক্ত কর। আমরা আর কখনো এই শহরে আসবো না। আয়ান সাহেব, আমি খুব বড় ভুল করেছি। আমি রিয়াকে ব্যবহার করে আপনার কোম্পানির সব তথ্য চুরি করতে চেয়েছিলাম। আমি একজন সাধারণ হ্যাকার। আমাকে বড়লোকদের গেমে ঘুঁটি বানানো হয়েছিল। আমাকে ছেড়ে দিন।
আমি নতুন করে জীবন শুরু করতে চাই। রিয়া, তুই বন্ধু নামের কলঙ্ক। তোকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, আর তুই আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছিলি। তোদের মতো মানুষদের কোনো ক্ষমা নেই। তোরা জেলের ভেতরে বসে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত কর। আয়ন, চলো আমরা এখান থেকে চলে যাই। এদের নোংরা মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। কবির ভাই, এদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, আপনি দেখবেন। নদী ঠিক বলেছে কবির, তুই এদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবি। এদের চোখের জলে আমার কোনো মায়া নেই। চলো নদী, আমাদের অফিসে যেতে হবে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আয়ন আর নদী থানা থেকে বেরিয়ে অফিসের দিকে যায়। অফিসে তখন সাজু সাজু রব। কাসেম চাচা তখন গেটে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। সুমি, সাইম, রাকিব, অফিসের সব কর্মচারী আজ খুব খুশি। আয়ন আর নদী অফিসে ঢুকতেই সবাই একসাথে হাততালি দিয়ে তাদের বরণ করে নেয়। আয়ান বাবা আর নদী ম্যাম, আপনাদের একসাথে দেখে আমার অফিসের সবার মন আনন্দে ভরে উঠছে। আপনি আমাদের পিয়ন থেকে আজ কোম্পানির মালিক হয়েছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আপনি প্রমাণ করেছেন মানুষ তার কর্ম দিয়ে বড় হয়, জন্ম দিয়ে নয়। আমরা আপনার অধীনে কাজ করতে পেরে ধন্য। আয়ান ভাই, আপনি আর ম্যাম আমাদের অফিসের রাজা আর রানী। আমি আজ নিজের হাতে আপনাদের জন্য কেক বানিয়ে এনেছি। সায়েম আর রাকিবও আপনাদের কাছে কিছু বলতে চায়। ওরা নিজেদের ভুলের জন্য খুব অনুতপ্ত। আয়ন স্যার, আমরা অনেক বড় অন্যায় করেছি। আমরা আপনাকে অনেক অপমান করেছি, কিন্তু আপনি আমাদের চাকরি থেকে বের করে না দিয়ে যে মহানুভবতা দেখিয়েছেন তা আমরা জীবনে ভুলব না। আমরা আজ থেকে আপনার সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শুধু আমাদের আশীর্বাদ করবেন। হ্যাঁ স্যার, স্যাম ঠিক বলেছে। আমরা আপনার আর নদী ম্যামের ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। আজ আমরা জানি আপনারা একে অপরের জন্য তৈরি হয়েছেন। আরিফ সাহেব আজ সকালে এসে সবার সামনে কেঁদে কেঁদে ইস্তফা দিয়ে গেছেন। উনি বলেছেন আপনার কাছে তিনি সারা জীবন ঋণী থাকবেন। সায়েম, রাকিব, সুমি, কাশেম চাচা আর অফিসের সব বন্ধুরা, তোমরা সবাই আজ থেকে আমার পরিবারের মতো। অতীত নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি চাই এই কোম্পানিটা দেশের 1 নম্বর কোম্পানিতে পরিণত হোক, আর তার জন্য তোমাদের সবার সহযোগিতা আমার দরকার। নদী এই কোম্পানির এমডি হিসেবে যেমন কঠোর ছিল, আমি চাই সেই নিয়ম শৃঙ্খলার সাথেই আমরা সবাই কাজ করি। আজ সবার জন্য আমার পক্ষ থেকে পার্টি দেওয়া হবে। আয়ান, তুমি এত সুন্দর করে কথা বলো যে আমার বারবার তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। অফিসের সবাই আয়ানের কথা মতো কাজ করবে। আমি আজ খুব খুশি যে আমার জীবন সঙ্গী এতটা উদার আর দায়িত্ববান। চলো আয়ান, এবার আমাদের কেবিনে যাই, আমার একটু বিশ্রাম দরকার। অফিসের সবাই আনন্দে মেতে ওঠে। আয়ন আর নদী তাদের কেবিনে ঢোকে। কেবিনের দরজা বন্ধ হতেই আয়ন নদীকে কোলে তুলে নেয়। নদীর শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খায়। আয়ন নদীকে সোফায় বসে তার ঘাড়ে মুখ গুজে দেয়। নদীর শরীর আবারও নতুন করে শিহরিত হয়ে ওঠে। নদী, আমার রানী, আজ আমাদের সব লড়াই শেষ। আজ থেকে শুধু আমাদের প্রেমের রাজত্ব চলবে। তোমার এই সুগন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি চাই এখনই তোমার সব আবরণ খুলে তোমাকে নিজের করে নিতে। এই কেবিনে আমার প্রথম চুমুর স্মৃতি জড়িয়ে আছে। আমি আজ আবার তোমাকে সেই পুরনো দিনের মতো ভালোবাসতে চাই। আয়ান, তুমি আমাকে পাগল করে দেবে। তোমার হাতের স্পর্শে আমার শরীরের প্রতিটি লোম খুব জেগে ওঠে। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো আয়ান। আমাকে এমন ভালোবাসা দাও যা আমি কোনো দিন ভুলতে পারবো না। তোমার ঠোঁট দুটো আমাকে বারবার নেশাগ্রস্ত করে। তুমি শুধু আমার আয়ান, শুধুই আমার। আয়ান নদীর ঠোঁটে এক তীব্র আর আদিম চুম্বন করে নদীর শরীরের উত্তেজনায় কাঁপতে থাকে। আয়ান নদীর শাড়িটা পরম মমতায় শরীর থেকে সরিয়ে দেয়। নদীর ফর্সা আর কোমল শরীর আয়নের চোখের সামনে উন্মুক্ত হয়ে যায়। আয়ন নদীর বুক আর পেটে পাগলের মতো চুমু খেতে শুরু করে। নদীর মুখ থেকে কামনার গোঙানি বেরিয়ে আসে। তারা দুজন অফিসের সোফাতেই একে অপরের সাথে একাত্ম হয়ে দীর্ঘক্ষণ পর তারা তাদের এই রোম্যান্স শেষ হলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। শান্ত হয়ে রাত ঘনিয়ে এলে তারা নিজেদের বাড়িতে ফেরে। আজ রাতটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত। আয়ান আর নদীর বেডরুমে আজ লাল গোলাপ আর মোমবাতির আলোয় সাজানো হয়েছে। নদী, আজ আমাদের নতুন জীবনের প্রথম রাত। সব বাধা পেরিয়ে আজ আমরা সম্পূর্ণভাবে স্বাধীন। তুমি আমার বুকে আসো,
আমি তোমাকে আজ সারা রাত ধরে ভালোবাসবো। তোমার এই মায়াবী রূপ আমাকে সারা জীবনের জন্য তোমার দাসে পরিণত করেছে। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। আয়ান আমার রাজা, আমি তোমার সব ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত। আমাকে তোমার বাহুডোরে নাও, তোমার শরীরের উষ্ণতায় আমাকে পুড়িয়ে ছাই করে দাও। আমি তোমার ভালোবাসায় বিলীন হয়ে যেতে চাই। আমাদের এই প্রেম যেন যুগ যুগ ধরে অমর হয়ে থাকে। আয়ান নদীকে বিছানায় শুয়ে দেয় এবং তার উপরে পরম আদরে শরীর এলিয়ে দেয়। মোমবাতির আলোয় তাদের দুটি শরীরে মিলেমিশে এক হয়ে যায় সারা রাত ধরে। চলে তাদের প্রেমের এক দীর্ঘ উপাখ্যান, যেখানে শুধু তীব্র আকাঙ্ক্ষা, তৃপ্তি আর গভীর ভালোবাসা মিশে থাকে। ভোরের আলো ফোটার সাথে সাথে তারা নতুন এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে একে অপরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই এক গরিব ছেলে আর অহংকারী ম্যামের অসম প্রেমের গল্প এক রূপকথার মতো মধুর সমাপ্তি পায়।